তাহলে মোটামুটি আমাদের সবগুলোই কি এক চক্র পড়া হলো নাকি? জি স্যার। আর ড্রামা এবং পোয়েট্রিটার কোশ্চেনগুলো চলছে, মানে দ্বিতীয় টার্ম। এখন তারপরে পোয়েট্রির আমাদের শেলির ব্রিফ এবং শর্টগুলো দিয়েছিলাম, বাদ আছে শেলির ব্রড কোশ্চেন এবং কিটসের অংশটা। আর এর পাশাপাশি আমরা হিস্ট্রিটা পড়বো বলছিলাম। এই এখন এখন আমি একটা বিষয় একটু করতে চাচ্ছি, সেটা হলো যেভাবে আমি গতদিন বলেছিলাম সেভাবে আমি ঠিক মানে মেলাতে পারতেছি না। এই জন্য আমি কিভাবে কি করা যায় সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করা দরকার। এখন আমাদের টোটাল এইভাবে আমি একটু আউটলাইন করেছিলাম, তাই না? যে পোয়েট্রি, অ্যাডভান্স রিডিং রাইটিং, ড্রামা, এটা এটা এবং সাথে সাথে হিস্ট্রি। আচ্ছা, এখন এই দুটার পড়া কি একসাথে নিতে পারবা বলো তো? জি স্যার, পারবো। হ্যাঁ, এখন একটু বলো না হিস্ট্রিটাকে একটু আগে ওই যে ড্রামা বা পোয়েট্রির মতো এককভাবে দিয়ে তারপরে আগাই, নাকি কি বলো? এটা দিলে স্যার, হিস্ট্রিটা আগে দিলে ভালো হতো। যে হয়তো দেখা যাচ্ছে আমরা 2 সপ্তাহ, হয়তো দেখা যাচ্ছে 2 সপ্তাহ হয়তো হিস্ট্রিটাকে আমরা আগাই নিলাম, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের ড্রামা, পোয়েট্রি এবং হিস্ট্রির কোশ্চেনগুলো সহ, যেমন করে ড্রামাটা মোটামুটি আমাদের তো কোশ্চেন গোছানো হয়ে গেছে, তাই না? তেমনি জি পোয়েট্রিটাও স্যার। হয়ে যাবে, হিস্ট্রিটাও হয়ে যাবে। তাহলে এইভাবে যদি নিয়ে তারপরে যদি আমরা রিভিশনে ইয়াটা করি, যে দুটা করে বিষয় ধরে যদি পরীক্ষার আগ পর্যন্ত আমরা একটা পরীক্ষা বা এই ব্যাপারটা রাখি, তাহলে মনে হয়, তা না হলে আমার কাছে একটু এলোমেলো লাগতেছে, ঠিক আছে? যে আসলে জি স্যার। টেস্ট নেওয়া এগুলো মানে একটু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে একটু এলোমেলো হয়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছিল। আমি একটু ভাবলাম, ভেবে সেই জন্য যে ভাবলাম যে এরকমভাবে লং একটা ইয়াতে না নিয়ে আমরা যদি পোয়েট্রি বা ড্রামা যেভাবে কোশ্চেনগুলোকে একটু ধারাবাহিকভাবে 2-1টা ক্লাসের মাধ্যমে নিয়ে ফেললাম, এরকম যদি আমরা একটু নিয়ে নিই, তাহলে হয়তো বা দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা আইটেমই গোছানো হয়ে যাবে। এবং আমাদের জন্য পরবর্তীতে আমরা তখন ওই পরীক্ষার আগ পর্যন্ত রুটিন অনুসারে যদি আমরা এক সপ্তাহ করে একটা করে হিস্ট্রির চ্যাপ্টার, একটা করে যদি আমরা ড্রামা বা একটা করে পোয়েট্রি যদি ধরি, তাও মনে হয় আমাদের সমানভাবে আগানো সম্ভব হবে। হ্যাঁ, তখন হিস্ট্রিটা আরেকবার রিভাইজ হয়ে যাবে, তাই না? এবং সবগুলোই তখন তৃতীয়বার করে আমাদের আলোচনা চলবে না। থার্ড টাইম যেহেতু আমাদের আলোচনা হচ্ছে, তখন বিষয়টা পরীক্ষা নেওয়া নিলেও সুবিধা হবে, তোমাদের পড়তেও ভালো লাগবে। ঠিক আছে? এইটা আমি ভাবতেছি। এখন তোমাদের যেটা ভালো মনে হয় সেটা আমাকে একটু বলতে পারো। হ্যাঁ, এখন কারণ আমার পড়ানোর ইয়া তো শেষ নাকি? আমার তো আর পড়ানোর কিছু নাই আছে এখন। এখন হচ্ছে তোমরা পড়বা, জি না সমস্যা স্যার। বার করবা, আর আমি ক্লাস নিয়ে সমাধান দিব, ঠিক আছে তো? হয়তো বা দেখাচ্ছে যে আমি তখন আর প্রতিদিনই আমাকে আর ক্লাস নিতে হচ্ছে না, সপ্তাহে 3-4টা ক্লাস আমাকে নিতে হচ্ছে না। যে আমি হয়তো পড়া দিলাম, যেমন ফার্স্ট ইয়ারের সাথে এটা করেছিলাম, যে হয়তো সপ্তাহে 2টা, যদি লাগে তো 2টা, না হলে একটা, আর যদি লাগে তাহলে 3টাই। মানে তোমাদের এই যে রেগুলার যে ক্লাস নিয়ে বোঝানোর, সেটা তো আর এখন বর্তমানে নাই, আছে? যে আমি আবার নতুন করে বোঝাবো। হুম। না স্যার, এখন আর, নাই নাই। হ্যাঁ, এখন যেহেতু সেটা নেই, এই জন্য দেখা যাচ্ছে সপ্তাহে যদি আমি 2টা করে নিই ক্লাস, যে আমি একটা প্রথমে দিলাম এই টপিকটা, তারপর ওগুলো পড়ো, কোনো সমস্যা থাকলে পরের দিন আমরা বা পরের ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এভাবে করে মোটামুটি যদি আমরা হিস্ট্রিটাকে একটু গুছিয়ে নিই, আর এদিকে তো পোয়েট্রিটা আছে, এটা হলে তারপরে আমরা হয়তো বা ধারাবাহিকভাবে গেলে আমাদের জন্য সুবিধা হবে। হুম। তো এইটা আমি মেনলি ভেবেছি। তা কী মনে হয় বলো তোমাদের? স্যার, এরকম হলেই তো বোধহয় ভালো হয়। মানে শেষ করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি মোটামুটি যেমন পোয়েট্রি বা ড্রামাটাকে শেষ করলাম, মানে মোটামুটি কোশ্চেনগুলো দিয়ে গুছিয়ে, ঠিক হিস্ট্রিটাকে ওরকমভাবে এই মাসের মধ্যে আমি একটু চাচ্ছি গুছিয়ে যেতে, যেহেতু এখন 11 তারিখ, তাই না? হিস্ট্রিটাকে যদি একটু গুছিয়ে দেওয়া যায়, তাহলে তোমাদের ভিতরে যে কনফিডেন্সটা কোশ্চেন নিয়ে বা এগুলো নিয়ে মানে সুবিধা হবে। এটা তা নাহলে আবার হিস্ট্রিটা দেরি হয়ে যাবে, ঠিক আছে? ওদিকে যদি আমি ওগুলো পাশাপাশি করতে যাই, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। হ্যাঁ, এইটা এই জন্য দেখা যাচ্ছে যদি আমরা নভেম্বরের মধ্যেই
হিস্ট্রির ব্যাপারটা, বা তারও আগে যদি শেষ করে দিতে পারি, কারণ আমাদের তো পড়ানো আর নাই, এখন তোমরা পড়বা, আমি কোশ্চেনগুলো দিয়ে দিব, আনসারগুলো দিয়ে দিব, তোমরা পড়বা, সমস্যা থাকলে সেগুলো নিয়ে আমাদের আলোচনা চলবে, আর শর্ট ডেসক্রিপশন যেগুলো আছে ওটা নিয়ে একবার একটু রিভিশন দিব। এই, বুঝতে পারছো? স্যার আসলে আমাদের সবারই তো শুধু হিস্ট্রিটাতে বেশি প্রবলেম, হ্যাঁ অন্যান্য হ্যাঁ সাবজেক্টের হ্যাঁ থেকে হিস্ট্রিটাতে বেশি প্রবলেম। হ্যাঁ হ্যাঁ। হিস্ট্রিতে ইনফরমেশনের অনেক মানে হিউজ ইনফরমেশন, না, ওই সুতরাং জন্যই এটাকে আলাদা করে ক্লাস নিতে গেলে বা ইয়া করলে অন্যগুলো পাশাপাশি নিয়ে চালানো যাবে না, বা তোমাদেরও অসুবিধা হয়ে যাবে, অগোছালো হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি হিস্ট্রিকে সিঙ্গেল রাখতে চাচ্ছি, সিঙ্গেল রেখেই আমি এগুলো আলোচনা করতে চাচ্ছি, ঠিক আছে? এই, তো ঠিক আছে, তাহলে মোটামুটি আশা করি তোমরা এগুলো পড়ে শেষ একটা করেছো। ব্রিফ কোশ্চেন হ্যাঁ বলো, কোনোটা সমস্যা? স্যার, নেগেটিভ একটা ব্রিফ কোশ্চেনের প্রবলেম স্যার। শেলি শেলি স্যার, যে নেগেটিভ ক্যাপাবিলিটি বলতে এটার মিনিংটা কি? মানে এলো ফ্রম হিজ রাইটিং, মানে তার লেখা থেকে তার নিজেকে একটু সরিয়ে রাখছে, মানে ব্যাপারটা আসলে একটু যদি বলতেন স্যার, একটু শর্ট। কোন জায়গা থেকে কোশ্চেনটা বলো, তাহলে আমি ওখান থেকে বলতে পারবো। তাহলে মিনিংটা তো অ্যালোট ফ্রম মানে দূরে থাকা, হ্যাঁ, কিন্তু কোন জায়গায় সেটা? স্যার জন কিটস থেকে মানে জি স্যার, হোয়াট ইজ নেগেটিভ ক্যাপাবিলিটি? ও, নেগেটিভ ক্যাপাবিলিটি, তাই তো? আমি কি জন কিটস পড়তে দিয়েছি তোমাদের? না স্যার। ওখানে তো আমাদের আলোচনা বিস্তারিত আছে, কোশ্চেনও আছে, ওটা নিয়ে শর্ট কোশ্চেনও জি আছে। স্যার, কোশ্চেন আছে, আমি অ্যান্সারটা পড়ছি, মানে হ্যাঁ, তিনি তার রাইটিং থেকে নিজেকে একটু মানে আলাদা রাখছেন এইভাবে বুঝাইছে, কিন্তু কিভাবে এটা রাইটিং রাখছে থেকে এটা আলাদা করা মানে, মানে এমন না যে তিনি লেখা বন্ধ করে দিয়েছেন। মানে ব্যাপারটা হলো, আমরা সাবজেক্টিভিটি বলে যেটা জানি, তাই না? সাবজেক্টিভিটি মানে কি? স্যার কবি কোনো ব্যক্তি সম্পর্কে বা নিজের হ্যাঁ, সম্পর্কে কবি নিজেকে তার লেখার ভিতরে ইনক্লুড করা, কবি নিজেকে তার লেখার ভিতরে ইনক্লুড করা, এটা হচ্ছে সাবজেক্টিভিটি। আর অবজেক্টিভিটিটা কি? স্যার উনি মূলত প্রকৃতি নিয়ে বেশিরভাগ হ্যাঁ, লেখা নিজেকে লিখছেন, তার ভিতরে মানে ইনক্লুড আরো করবেন না, লেখা। নিজের মতামত দিবেন না, এরকম একটা ব্যাপার থাকবে না, বরং তিনি কোনো বিষয় নিয়ে, বাহ্যিক কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ, তো নেগেটিভ ক্যাপাবিলিটি বলতে এটাকে বোঝানো হয়েছে। আমরা হয়তো বা ওনার যে কবিতাগুলো পড়ে, ওর টু নাইটেঙ্গেল বা এই যে জিনিসগুলো পড়ে, আমরা হয়তো মনে করতে পারি যে এগুলো হয়তো কিডসের ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত আলোচনা, এইটা কিন্তু আসলে এখানে দেখানো হচ্ছে কি, যে তিনি এটা ইউনিভার্সালাইজ একটা বিষয় নিয়ে কথা বলেছেন, এটাকে যে তিনি তার নিজস্ব অবস্থানকে বোঝাতে চেয়েছেন সেটা না, এরকম একটা থিওরি আমরা বুঝতেছি যে এটা যেন তার নিজস্ব আলোচনা, ঠিক আছে, নিজস্ব বিষয়। হ্যাঁ, কারণ আমরা যা ওর ব্যক্তিগত লাইফের সাথে আমরা কি মেলাচ্ছি না অনেক সময়? আমরা তো ওনার ব্যক্তিগত লাইফের সাথে অনেক সময় মেলাচ্ছি, তাই না? মিলাই দেখার চেষ্টা করছি যে কিডসের এই ছিল সমস্যা, ওই ছিল সমস্যা, তিনি কি সমস্যা নাকি নেটের কথা বোঝা যাচ্ছে আমার? হুম, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে নেগেটিভ ক্যাপাবিলিটি, তাই না? এই যে এটা কোথায় গেল? is the capacity of artist to pursue ideals of beauty, perfection, and simplicity, even দেখো when it leads him then to intellectual confusion and uncertainty as opposed to the preference for, এটা একটা মানে নেগেটিভ একটা ক্যাপাসিটি অফ রাইটার, তাই তো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে অনেক সময় দেখাচ্ছে যে এখানে উদাহরণ যেটা দেওয়া হয়েছে সেটা থেকে আমরা যদি বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে এই যে এই জায়গায়, হ্যাঁ, যে আমরা যখন শেক্সপিয়ারের ড্রামাগুলো পড়তেছি, এই ড্রামার ভিতরে, তাই তো, তিনি যে বিষয়গুলো আলোচনা করেছেন, তাই না? দেখো যে যে তিনি হয়তো চেষ্টা করেছেন নিজস্ব মতামত দিতে, কিন্তু নিজেকে প্রকাশ না করতে, যে এটা তার মতামত। আমরা তো অ্যাজ ইউ লাইক ইট বা এগুলো পড়েছি। অ্যাজ ইউ লাইক ইটে যতগুলো ক্যারেক্টার আছে, যতগুলো মতামত দিচ্ছে, সবগুলো কি ওই ক্যারেক্টারের না সব শেক্সপিয়ারের? বলো তো, তিনি যে মতামতগুলো দিয়েছেন, অরল্যান্ডো হোক, শেক্সপিয়ার এই তো স্যার সব রোজালিন্ড, কাল্পনিক চরিত্র। যতগুলো যতগুলো ক্যারেক্টার আছে সববার কথাই তো শেক্সপিয়ারই বলতেছে নাকি? হুম, কিন্তু জি আমরা কি স্যার। কখনো ভেবেছি এটা শেক্সপিয়ারের কথা? আমরা ভাবতেছি ওই 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 সকল ক্যারেক্টারের কথা। হ্যাঁ, তাহলে এইভাবে কি করছে দেখো, যে বলছে দেখো, জন কিটস, one of the famous romantic poets, coined the term negative capability. In a letter he wrote to his brother Thomas Keats and George Keats, inspired by Shakespeare's work, he described it as being, দেখো, in uncertainties, mysteries, doubts, without any
ইরিটেবল রিচিং আফটার ফ্যাক্ট অর রিজন, মানে আমরা যখন পড়তেছি তখন আমরা মানে ফ্যাক্টের আশা করতেছি না, যেটা সত্যি না মিথ্যা, বা এটা দিয়ে আমরা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি না, বরং আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, আমরা মিস্ট্রিগুলো নিয়ে ভাবতেছি, আমরা কবির বা কবিতার মধ্যে ব্যবহৃত যে সকল আনসার্টিনিটি মানে নিয়ে রয়েছে সেগুলো নিয়ে ডিল করছি এইগুলো। কিন্তু এইগুলো যে শেক্সপিয়ারের, এইগুলো যে তার মতামত, সেগুলো কি আমরা একবারও ভাবার চেষ্টা করেছি যে অ্যাডাম যা বলতেছে সেটা শেক্সপিয়ারের কথা, তারপর হচ্ছে তোমার কি বলবো, কিং ফ্রেডেরিক যা বলেছে সেটা শেক্সপিয়ারের কথা, তারপর রোজালিন যা বলতেছে, এলেনা যা বলতেছে, সবই তো একজন রাইটারের মতামত। তা এটা কি কখনো আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো ওই সবই শেক্সপিয়ারের কথা, নাকি আমরা ক্যারেক্টার ওয়াইজ জাস্ট পড়ে গেছি? বলো, এখানে কি শেক্সপিয়ার ওর ভিতরে আছে? শেক্সপিয়ার কিন্তু ওর ভিতরে নাই, তাই না? তাই বলছে দেখো যে কিটস ইউজ দ্য এক্সপ্রেশন টু ইন্ডিকেট দ্য অ্যাবিলিটি অফ দ্য পয়েট টু কিপ হিমসেলফ অ্যালুফ ফ্রম হিজ রাইটিং, দ্যাট ইজ মানে কি টু রাইট উইদাউট ইনভলভিং দ্য রাইটার্স ইন্ডিভিজুয়ালিটি, তাই তো? মানে আমরা কোনোভাবেই বুঝতে পারবো না, এমনভাবে বিষয়টাকে ডিল করা হবে যে এখানে পুরোটা যে রাইটারের অন্তর্ভুক্তি রয়েছে, এখানে যে মতামতগুলো সেটা যে রাইটার তার নিজস্ব মতামত দিয়েছে সেটা এখান থেকে আমরা বুঝবো না, ঠিক আছে? এরকম বলছে। তাই বলছে দেখো, ইনফ্যাক্ট নেগেটিভ ক্যাপাবিলিটি সিনোনিমাস উইথ দ্য টার্ম পয়েটিক অবজেক্টিভিটি আর ইম্পালস, যেটা অবজেক্টিভিটি আমি বললাম, তাই না? অবজেক্টিভিটি মানে কি? যেটা কবি নিজেকে নিজেরই মতামত দিচ্ছে। সব কবিতাই তো নিজের মতামত দেওয়া, সবাই কি নিজের মতামত দিচ্ছে না? বলো তো, রাইটিং মানে কি নিজের মতামত দেওয়া তো, নাকি? জি স্যার। সে যেই লিখুক, কিন্তু কোনোটাতে আমরা সরাসরি কবিকে পাচ্ছি, আবার কখনো কখনো দেখতেছি কবি একটা নিজস্ব পার্সোনা বা ক্যারেক্টার তৈরি করেছেন, যেমন ইউলিসিস। ইউলিসিস কি, ইউলিসিস যে মতামত, এটা কি ইউলিসিসের মতামত না টেনিসনের মতামত? বলো তো। টেনিসন। টেনিসন তার ইউলিসিসের বিষয়টা লিখেছে একটা ক্যারেক্টার তৈরি করার মাধ্যমে, ঠিক আছে? রবার্ট ব্রাউনিং যে প্যাট্রিয়ট কবিতাটা লিখেছিল, প্যাট্রিয়ট কবিতাটা কি, এটা কি কবি নিজে প্যাট্রিয়ট, না একটা ক্যারেক্টার তিনি তৈরি করেছেন? স্যার ক্যারেক্টার। হ্যাঁ, ক্যারেক্টার তিনি তৈরি করেছেন, ঠিক আছে? তো এইভাবে পয়েটিক অবজেক্টিভিটি বা ইম্পার্সোনালিটি, যেটা ইন্ডিভিজুয়ালিটিকে ইনক্লুড না করাটাকে বোঝানো হয়েছে। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, তো এখানে তিনি এটাকে মানে যখন একজন আমরা রাইটারকে ভাবতেছি এটা নিজস্ব, এটা রাইটারের নিজস্ব, তখন এটা ইউনিভার্সালাইজ হচ্ছে না। কিন্তু যখন আমরা এটাকে অনুমান করতেছি যে এটা শুধু রাইটারের নিজস্ব না, এটা সকলের, হ্যাঁ, এটা সকলের আলোচনা। যেমন এখানে যদি আমরা একটু পড়ি, দেখো, জন কিটস সার্টেনলি হ্যাড হিজ অবজেক্টিভিটি অ্যান্ড ইম্পার্সোনালিটি দো হি ওয়াজ রাইটিং অ্যাট দ্য এজ অফ সাবজেক্টিভিটি। দেখো, যদিও রোমান্টিক এজে আমরা সাবজেক্টিভিটির ব্যবস্থাটা পেয়েছি, এই জন্য আমরা সব কিছু মনে করছি সাবজেক্টিভ। দেখো, হি কিপস অ্যালুপ ফ্রম হিজ ওড সাসেস টু অটাম, ওড অন এ গ্লেশিয়ার আর্ন, ওড টু নাইটেঙ্গেল। এই কবিতাগুলো পড়তে গিয়ে কি আমরা কি বুঝছি? এগুলো তো কবিকাই বুঝেছি আমরা, মনে নাকি যে এগুলো কবি নিজস্ব মতামত, এটা কবি নিজে। কিন্তু আসলে এগুলো কবি আলোচনা করলেও, কবি তার নিজস্ব মতামত এখানে পেশ করলেও সরাসরি নিজেকে আনেননি। বলছে হি কিপস হিমসেলফ আউট অফ দ্য ডিপিকশন অন দেম where his personal impulse do not emerge into the words. He does not give vent to his spontaneous overflow of individual feeling. Rather, though he faces the stern realities of life, he is able to share the joys of Nightingale in the Ode to Nightingale. Forgetting the stern realities of life, he enjoys the joy of an ideal world in his imagination. তার মানে কি এখানে দেখানো হচ্ছে যে তিনি চেষ্টা করেছেন তার ব্যক্তিগত সুবিধা মানে অসুবিধাগুলোকে দূরে রেখে কি করতে, ওই যখন যাকে যে জিনিসটাকে এনজয় করছেন সে তার সাথে মিলিয়ে কথা বলা। হ্যাঁ, তিনি চাননি যে, বিশেষ করে আমরা যখন এলিজি পড়েছি, এলিজি রিটেন আ কান্ট্রি চার্জিয়েন্ট, এখানে কবি কি নিজেকে অ্যাড করেছেন না এলিজিতে? মনে আছে? জি স্যার, ওনার বক্তব্য শেষে ছিল ওনার মানে কবর তিনি কিভাবে ওখানে হবে, add ও করেছেন কি এবং লেখা পুরো থাকবে। সিচুয়েশনটা এবং তার ব্যক্তিগত লাইফের সাথে আমরা ওটা মিলিয়েই আলোচনা করছি যে কবি হয়তো নিজেকে এইভাবে বলতে চাচ্ছেন। তো এই ব্যাপারটাই হলো যে রাইটার তার নিজস্ব মতামত দিবেন, কথা বলবেন, কিন্তু আসলে তিনি নিজেকে ওই জায়গায় সরাসরি বসাবেন না। হ্যাঁ, এই জায়গাটার জন্য এখানে মেনলি বলা হয়েছে, ঠিক আছে? এখানে দেখো দেখো এখানে কাকে নিয়ে, কবিকে নিয়ে আসা হয়েছে নিজেকে, না ওয়াটামকে নিয়ে আসা হয়েছে এই জায়গায়? বলো, কবির ছায়া হিসাবে কাজ করতেছে কি এই জায়গায়?
অটাম নাকি? তারপরে এখানে কবি কাকে নিয়ে ডিল করছেন? গ্রেশিয়ান আর্নকে নিয়ে। এখানে কবি কাকে নিয়ে ডিল করছে? ওড টু নাইটেঙ্গেলকে নিয়ে। তার মানে তিনি এই উপমা ব্যবহার করার মাধ্যমে এদেরকে তিনি তার মাধ্যম হিসাবে ব্যবহার করার মাধ্যমে নিজের কথাকে সরাসরি না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করেছে। হ্যাঁ, এই জায়গাটাকে নেগেটিভ ক্যাপাবিলিটি, কারণ তার প্রত্যেকটা কবিতাতে এই ব্যাপারটা আমরা পাবো। যেমন হাউ ডু আই লাভ দি, এই কবিতাটার ক্ষেত্রে আমরা কি বলবো বলো? এখানে কি কোনো ওরকম আছে গ্রেশিয়ান আর্ন বা অটাম বা নাইটেঙ্গেল বলে কোনো বিষয় আছে? না সরাসরি না স্যার, সরাসরি তিনি সরাসরি বলতেছেন, বলছি। সরাসরি তিনি বলতেছেন। হ্যাঁ, ঠিক আমরা শেলিতেও কিন্তু নেগেটিভ ক্যাপাবিলিটির একটা বিষয় আমরা পাচ্ছি, যেমন তিনি ওখানে ওট্টু স্কাইলার্কের বিষয় নিয়ে এসেছে, তারপরে ওট্টু অটামের বিষয় নিয়ে এসেছে। হ্যাঁ, যদিও ওখানে আবার তিনি কি করেছেন, নিজেকে কিছু কিছু জায়গায় অ্যাড করেছেন, বিশেষ করে দেখো ওট্টু দ্য ওয়েস্ট উইন্ডে, তাই না, যে আমার বাল্যকালে কেমন ছিলাম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তিনি কিন্তু ওখানে অ্যাড করেছেন, কিন্তু কিডস এরকমভাবে তিনি কোনো কিছু অ্যাড করেননি। হ্যাঁ, তিনি বরং একটা অটাম, স্কাইলার্ক, সরি নাইটেঙ্গেল, গ্রেশিয়ান আর্ন এরকম কোনো কিছু মাধ্যম ব্যবহার করার মাধ্যমে তারই মতামত তিনি দিয়েছেন, কিন্তু নিজেকে এই জায়গায় দেখো কি এখানে একটা ওয়ার্ড ইউজ করা আছে, সেটা ইফেস। ইফেস মানে কি? মুছে ফেলা, ঢেকে দেওয়া। হ্যাঁ, এটা বলছে দেখো, যেখানে বলছে বাই দিস টার্ম কিডস প্রবাবলি মিনস শেক্সপিয়ার্স অ্যাবিলিটি টু ইমাজিন হিমসেলফ ইন ইস ড্রামাটিক সিন। দেখো যে প্রত্যেকটাতে তিনি যেন নিজেকে তুলে ধরছেন, ইমাজিন হিমসেলফ ইন ইস ড্রামাটিক সিন, কিন্তু আমরা এটাকে শেক্সপিয়ারকে বুঝছি না, আমরা বুঝছি ওই ক্যারেক্টারগুলোকে। টু ইফেস হিমসেলফ অ্যান্ড টু এন্টার উইথ কমপ্লিট সিম্প্যাথি ইন্টু দ্য প্যাশনস অ্যান্ড মুডস অফ হিস ক্যারেক্টার। তার মানে আমরা এখানে যতবার ক্যারেক্টারগুলো ভাবছি, আমরা একবারও শেক্সপিয়ারের কথা ভাবি নাই, আমরা একবারও শেক্সপিয়ারের কথা ভাবি না যে এটা শেক্সপিয়ারের কথা, এটাই শেক্সপিয়ার, এটা শেক্সপিয়ার, এটা শেক্সপিয়ার, তা ভাবিনি। স্যার আমরা খাতার মধ্যে ভুলে যাই কে লিখছি। ভুলে যাও? আচ্ছা, তো ঠিক আছে, এই হলো মেনলি ব্যাপারটা ছিল। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে আজ থেকে আমরা হিস্ট্রির ব্যাপারগুলো দিয়েছি, তাহলে এগুলো সব মুছে ফেললাম। তাহলে শেলির ব্যাপারটা এখানে একটু থাকবে, শেলি ব্রড কোশ্চেনটা, ব্রড কোশ্চেন্স অফ শেলি, এটাকে আমি একটু সময় দিয়ে দিই, কিন্তু হিস্ট্রিটাকে আমরা একটু ইয়াতে রাখবো। আচ্ছা, একটু মিউট রাখো। স্যার এটা অফ সাবজেক্ট একটা কোশ্চেন করি। হ্যাঁ, বলো যদি যৌক্তিক হয়। স্যার বলতেছি স্যার ইমপ্লিকেশনের মধ্যে কি একটা স্টোরি দিলেই হবে স্যার, কোনো একটা? কিসের ভিতর? স্যার ইমপ্লিকেশনের ভিতরে স্টোরি বলতে আপনি বলছেন না এক একটা স্টোরি দেওয়ার জন্য ইমপ্লিকেশনের মধ্যে। অ্যাপ্লিকেশনের ভিতর স্টোরি বলতে আমি বুঝি নাই, তুমি না আমার ভালো অ্যামপ্লিফিকেশনের কথা ও বলছি। অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যাপ্লিকেশন, হ্যাঁ, তোমার যদি প্রয়োজনীয় হয় তুমি অবশ্যই দিবা, কেন না? স্টোরিটা দিয়ে একটা দিলেই হবে শুধু স্টোরি দিলেই হবে? স্যার? না স্যার ভিতরে, স্যার ভিতরে ওটাকে একটু কথা এক্সপ্লেন বলতেছি। করতে হবে তো, তাই না? তোমার যুক্তির সাথে মেলাতে হবে। স্যার জন কিটসের দুইটা কোশ্চেন আপনি একই দিয়েছেন, একটা 22-এ আর একটা 19-এ। 22 সাল তো আমরা অ্যাভয়েড করব। হ্যাঁ, 22 সালে যেটা আসছে সেগুলো বাদ দিয়ে যাবা। হ্যাঁ স্যার, দুইটা কোশ্চেন দিয়েছেন আপনি। ওটো নাইটেঙ্গেল থেকে দুইটা কোশ্চেন, না, অন হিজ ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার থেকে দুইটা কোশ্চেন দিয়েছেন, দুইটা প্রায় সেম, একটা 19 একটা 22। আচ্ছা, ওটা এখন কিডসে কি স্যার আসুক, দুইটা? তখন নিয়ে কথা বলবে। এখন তো আমরা শেলিতে আছি নাকি? হ্যাঁ, শেলিটাকে শেষ করো, হ্যাঁ তারপর স্যার, কিডসে আসি। হ্যাঁ, শেলি কি শেষ? হ্যাঁ, সবাই প্রায় কিডস। শেষ স্যার। না স্যার, শেষ হয়নি। তাহলে তোমরা কিডস নিয়ে কথা বলতেছো যে এখনো? ব্রডেরটা বাকি আছে একটু। সবাই কিডস নিয়ে কথা বলতেছে, এই জন্য ভাবতেছি যে এই শেলি স্যার কি শেষ? কিসের কবিতাগুলো বেশি মজা। মজা হলে ধারাবাহিকতা খেয়াল রাখো। হ্যাঁ, যেটা মজা লাগবে শুধু সেটাতে গেলে তো হবে না। আজ তাহলে আমরা রিড দ্য শিটস অফ দ্য ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড, এই আমি দুটা প্রত্যেকটার জন্য আলাদা করে সংক্ষিপ্ত একটা শিট শেয়ার করব, যেটা আমি কিছু বিষয় আলোচনা করব আর তোমরা শেষে পড়বা। আর
তাহলে এর ভিতরে থাকলো হচ্ছে দেখো ব্রিফ অ্যান্ড শর্ট কোশ্চেন্স অফ দ্য এজেস, হ্যাঁ, তাহলে দুটো, তাহলে হচ্ছে রিড দ্য শিটস অফ দ্য ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড। হ্যাঁ, তো দেখো আমি শেয়ার করেছি কিনা আমার খেয়াল নাই ঠিক। স্যার এটা করেছেন কোশ্চেন মধ্যে আছে স্যার। শেয়ার করেছি? জি স্যার, তাও চেক দেন। আচ্ছা, না থাকলে আমি এখান থেকে একটু দেখাই দিই, দেখি আসলে দিয়েছি কিনা। আর ওই sheet স্যার থেকে এজাব সসার পর্যন্ত দিছিলেন, সসারের ব্রড কোয়েশ্চন দিছিলেন, ব্রিফ আর শর্ট দেন নাই। আচ্ছা, ওগুলো ধারাবাহিক কতটুক ওরকম দিয়ে পর্যন্ত যাবো, হয়েছিল? পড়তে থাকো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, দিচ্ছি কোনো না কোনো কিছু, ঠিক আছে? হ্যাঁ, দিচ্ছি কোনো না কোনো কিছু, সেগুলো পড়তে থাকো। আচ্ছা, এই কথাটা এই যে দেখো, হ্যাঁ, ওল্ড ইংলিশ পিরিয়ড আর মিডল ইংলিশ পিরিয়ডের আমি শর্ট দিয়েছি, আর প্রশ্নগুলো দেওয়া আছে, উত্তরগুলো কয়েকটা একটু পরিবর্তন করতে লেগেছে, আমি একটু দেখি। দেখো, ওল্ড আর আর্লি ইংলিশ পিরিয়ড, হ্যাঁ, এখানে আমি প্রত্যেকটা এজকে মেনলি দুইটা আঙ্গিকে দেখাবো এভাবে শিটে নিয়ে এসে। একটা হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি, আর একটা হচ্ছে এখান থেকে লিটারেরি হিস্ট্রি, হ্যাঁ, মানে মোটামুটি যাতে সংক্ষেপে ওই বিষয়গুলো আমরা যেগুলো পেয়েছি সেগুলো আরেকবার একটু দেখে নিতে পারি, কারণ ওই বই থেকে হয়তো অনেকের খুঁজে পাওয়া, ওগুলো আবার নতুন করে রিভাইজ দেওয়া, ভিডিও ক্লাসগুলো তো অবশ্যই একটু রিভিশন করবা, টেনে টেনে হলেও একটু মনে করার চেষ্টা করবা এই জায়গাগুলো। তো এই জন্য এভাবে শিটটা দিয়ে যাবো, তার সাথে সাথে কোশ্চেন আনসারগুলো দিব যাতে সহজে এগুলো হয়ে যায়, কারণ এখানে শিটটা পড়লে পরে ব্রিফ কোশ্চেনের মনে করো প্রায় 90% হয়ে যাবে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এগুলো পড়লে ব্রিফ কোশ্চেনও তোমার এমনি না পড়লেও চলে, ব্যাপারটা এরকম হয়ে যায়। হ্যাঁ, এখন শর্ট কোশ্চেনের এখানেও এমনভাবে দিয়েছি যাতে একটা শর্ট নোটের মতো বিষয়গুলো হয়ে যায়, এখানে শর্ট নোটের মতো জি স্যার। বিষয়গুলো হয়ে যায়। তো এই জায়গাগুলোতে আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিব, দরকার একটু সংক্ষেপে একটু আলোচনা করে দিব যাতে ওগুলো আবার পুনরায় মাথায় আসে। দেখো, মেইন পয়েন্টগুলো কিন্তু এখানে এর সাথে রিলেটেড, যে মেইন পয়েন্টগুলো এখানে কিন্তু চলে এসেছে। অ্যাংলো স্যাকশন সেটেলমেন্ট, স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি, তারপর হচ্ছে ভাইকিংস ইনভেনশন, তারপর হচ্ছে কি ইউনিফিকেশন অফ ইংল্যান্ড অ্যান্ড নর্মান কনকোয়েস্ট। নর্মান কনকোয়েস্ট মানেই হচ্ছে পরবর্তীতে আমরা মিডল ইংলিশ পিরিয়ড। হ্যাঁ, তারপর হচ্ছে লিটারি হিস্ট্রি অফ দ্য ফিচার্স অফ ওল্ড অ্যান্ড ইংলিশ পিরিয়ড। তো লিটারি হিস্ট্রির মধ্যে আমি কী দিয়েছি, এখন হিস্ট্রিক্যাল কনটেক্সটের যে বিষয়গুলো সেগুলো লিটারি মানে সাহিত্যকে কীভাবে প্রভাবিত করেছে। তারপরে এখানে ওই এইজের সাহিত্যগুলোর প্রভাব মানে ফিচারগুলো কেমন, ওখানে সাহিত্যকর্মের ফিচারগুলো কেমন ছিল, যেটা অনেক সময় প্রশ্ন হিসাবে আসতে পারে, এগুলো একটু দিয়েছি। একটু দ্রুত রিডিং পড়লে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, তেমন কিছু না, সংক্ষিপ্ত একটা আলোচনা। তো এইভাবে মোটামুটি যদি আমরা একটু পড়ি, দেখা যায় হিস্ট্রিটাকে আমরা গুছিয়ে নিতে পারবো। তো আমি আজকে এটা ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আমি সংক্ষেপে একটু বিষয়টাকে দ্রুত পড়ে যাই। কিছু কিছু জিনিস যেগুলো অলরেডি তোমাদের সবই পড়া আছে প্রায়, তার থেকে একটু আমি সংক্ষিপ্ত আলোচনা করে দিই একটু। আচ্ছা, তো বলো তো প্রথমে ওল্ড ইংলিশ পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত? বলো। 450 থেকে 1066। হ্যাঁ, মানে প্রায় তাই তো, 450 থেকে 1066 পর্যন্ত। আর এই এজটা মেনলি নামে পরিচিত, কি নামে বলো তো? অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। অ্যাংলো-স্যাক্সন, তাই তো? আচ্ছা, অ্যাংলো-স্যাক্সনের ভিতরেই আমরা মেনলি পাচ্ছি কয়েকটা ট্রাইবসের নাম, তাই না, কয়েকটা জাতির নাম, যেটা এগুলো দেওয়া আছে। যেটা মেনলি শুরু হয়েছিল মোটামুটি এখানে তো ব্রিটিশে তো ব্রিটিশ আইলস বা হচ্ছে ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন যেটা বলি না কেন, এখানেও তো একটা জাত ছিল। তারপরে জার্মানিক কিছু ট্রাইব এখানে আসলো, তাই না, যার ভিতরে আমরা তিনটা নাম পাচ্ছি, সেটা হচ্ছে কি অ্যাঙ্গেলস, স্যাকশনস অ্যান্ড জুটস। এরা ইংল্যান্ডে এসে বসবাস করতে শুরু করলো এবং এদের সাথে মিঙ্গেল হয়ে গেল, হ্যাঁ, মিশে গেল আর কি। তো এই সময়ে তো ইংল্যান্ড বলে আমরা যে দেশটা পাচ্ছি, এই ইংল্যান্ড বলে কোনো দেশ ছিল না, তখন ছিল কি বিভিন্ন দ্বীপ ছিল। দেখো, ব্রিটিশ আইলস, বিভিন্ন দ্বীপ ছিল, এবং দ্বীপগুলো বিভিন্ন নামে ছিল। দেখো, ওভার টাইম দে এস্টাবলিশ আ সিরিজ অফ স্মল কিংডমস ইনক্লুডিং ওয়েসেক্স, হ্যাঁ, মার্সিয়া, নর্দাম্ব্রিয়া, কেন্ট, বিভিন্ন নামে কিংডম ছিল আর কি। এবং প্রত্যেকটা কিংডমের আলাদা আলাদা কালচার ছিল, গভর্নেন্স সিস্টেম ছিল, আইন ছিল। আর তারা করলো কি, দ্য ব্লেন্ডিং অফ দিস জার্মানিক ট্রাইব ক্রিয়েটেড হোয়াট উই নাও রিকগনাইজ অ্যাজ অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ড। তার মানে ওরা আসার আগ পর্যন্ত বিভিন্ন রকম ছিল। তারপরে এসে তারা করলো কি, ইংল্যান্ডকে একত্রিত করলো, ঠিক আছে তো, এবং তারা ইংল্যান্ডের নাম হয়ে গেল কি অ্যাংলো স্যাক্সন, লেইং দ্য ফাউন্ডেশন অফ দ্য ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারা মোটামুটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ভিত্তিটা, তাই না,
সেটাকে মোটামুটি তারা ধারণ করলো যে একটা ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা, হ্যাঁ, সকলকে একসাথে নিয়ে আসা এবং একটা জাতীয়তাবোধ তৈরি করা, এই জায়গাটা তারা কিন্তু তৈরি করেছিল। এবং কি হচ্ছে, আমরা যদি একটু আগিয়ে যাই, আমি কিন্তু সব পড়ছি না, জাস্ট আমি একটু স্মরণ করার চেষ্টা করছি। দিস সেটেলমেন্ট ব্রট অ্যাবাউট নট অনলি পলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশন বাট অলসো শেয়ার্ড কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য ল্যান্ড। তাহলে এটা তো শুধুমাত্র যে, দেখো, বলতে দিস সেটেলমেন্ট ব্রট অ্যাবাউট নট অনলি পলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশন, তাই না, যে পলিটিক্যাল যে সকল ছোটো ছোটো দ্বীপ রাষ্ট্র হয়ে গেছিলো, বাট অলসো শেয়ার্ড কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য ল্যান্ড। বরং তারা শেয়ার করেছে কি তাদের কালচার, বিভিন্ন অ্যাঙ্গেলসদের এক ধরনের কালচার, সেকশনদের এক ধরনের কালচার, জুটদের এক ধরনের কালচার, কিন্তু তারা সেটা কী করেছে, পুরো জায়গায় ছড়িয়ে পড়েছে এবং মিক্সড হয়ে গেছে। এর জন্য মোটামুটি ইংল্যান্ড অবশ্যই একটা, মানে কী বলবো, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতির দিক থেকে অনেক শক্তিশালী একটা রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। তারপর হচ্ছে দ্য পলিটিক্যাল স্ট্রাকচার দ্যাট ইভলভ ফ্রম দিস পিরিয়ড ভ্যালুড কিংশিপ অ্যান্ড ট্রাইবাল লয়্যালটি, যেগুলো আমরা বিশেষ করে বিয়ল্প নামক যে এপিকে পেয়েছি, তাই না, এপিকটা তো আমরা পড়েছিলাম, মনে আছে? তাহলে একটু ভিডিও ক্লাসটা আবার দেখে নিবা, হ্যাঁ, ওখানে গল্প কাহিনীটা, কারণ ওখান থেকে আমাদের একটা ব্রড কোশ্চেন পড়তে হবে, বুঝতে পারছো? তারপর হচ্ছে স্পেশালি ইন ওয়ার্কস লাইক বিয়ল্ফ অ্যান্ড এপিক দ্যাট এক্সাম্পলিফাইজ দ্য আইডিয়ালস অফ ওরিয়র লয়্যালটি অ্যান্ড ব্রেভারি দ্যাট ওয়ার ডিপলি রুটেড ইন অ্যাংলো স্যাকশন সোসাইটি। মানে পলিটিক্যাল, যেহেতু এখানে কি বিভিন্ন কিংডমে বিভক্ত ছিল, তাই তো প্রত্যেকটা আলাদা গভর্নেন্স ছিল, যাদের একটা হয়তো রাজা ছিল, হ্যাঁ, সেই রাজাদের অধীনে অনেক সৈন্য ছিল এবং সৈন্যরা সেই রাজাদেরকে কী করেছে, রাজাদের সম্মান দেখিয়েছে, তাদের প্রতি লয়াল ছিল। আমরা বিয়ল্পের স্টোরিটা তো পেয়েছি নাকি, যে বিয়ল্পের প্রতি তাদের সেনারা, সৈন্যরা কতখানি লয়াল ছিল, যে একজন গ্রেন্ডেল নামক, তাই তো, যে ড্রাগন, সে ড্রাগন উঠে এসে এদের যখন হত্যা করতে আসতেছে, তখন কি এদের সোলজাররা কি জীবন দিয়েছে না তাদের রাজাকে বাঁচানোর জন্য, তাদের নেতাকে বাঁচানোর জন্য, হ্যাঁ, তাই না? তা এরকমভাবে মোটামুটি আমরা বিয়ল্প থেকেই মেনলি অ্যাংলো স্যাকশন পিরিয়ডের অনেক মানুষের জীবনধারা সম্পর্কে জানতে পারবো। তা এটা ছিল হচ্ছে 450 থেকে পরবর্তী অংশ। তারপরে আমরা দেখলাম যে ক্রিশ্চিয়ানিটি প্রবেশ করলো। তাহলে এই পর্যন্ত ভাষা কী ছিল? এই যে যদি আমরা বলি 597 এডিতে প্রোপ গ্রেগরি দ্য গ্রেট সেন্ট আগাস্টান, তাই তো, সেন্ট আগাস্টানকে পাঠালো অ্যাংলো স্যাকশন কিংডমে ক্রিশ্চিয়ানিটি প্রচার করার জন্য। তাহলে তার আগ পর্যন্ত ছিল ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, মানে মোটামুটি বিভিন্ন ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এই অ্যাঙ্গেল, স্যাকশন, জুট এবং স্থানীয় যারা ছিল তাদের মিশ্রণে একটা ভাষা। এটা কত বছরের মিশ্রণ ছিল? দেখো, 450 থেকে 597, তাহলে কত বছর হচ্ছে টোটাল? এদিকে যদি 100 বছর ধরি, ওদিকে 50 বছর, নাকি? তাহলে কত? 150 বছরের কাছে 150 বছর, তাই তো? 150 বছরের একটা মিনলিং ঘটেছে এবং একটা ভাষা তারা ডেভেলপ করেছে। কিন্তু যখন ক্রিশ্চিয়ানিটি ইংল্যান্ডে চলে আসলো, এবং এটা আসলো কোন দেশ থেকে বলো তো? না, ইংল্যান্ডে তো আসলো না, জার্মানি। জার্মান থেকে। ক্রিশ্চিয়ান রিলিজিয়ন ইতালি। ইতালি, রোম, তাই তো। এবং ইতালি রোমের ভাষা কি ছিল? এই ভাষা কি বলো তো, ল্যাঙ্গুয়েজ কি ছিল? ল্যাটিন। ল্যাটিন। তাহলে ইংল্যান্ডে ল্যাটিনের প্রবেশ ঘটলো, ল্যাটিন চলে আসলো। অতএব এখানে একটা আরেক ধরনের ওল্ড ইংলিশের উপরে একটা প্রভাব বিস্তার করলো এবং উপর শ্রেণীর ভাষা হয়ে গেল ল্যাটিন, এবং ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে গেল শুধুমাত্র নিম্ন শ্রেণীর মানুষের ভাষা, তাই না, যেটা আমরা দেখেছি। তারপর দ্য অ্যারাইভেল অফ ক্রিশ্চিয়ানিটি ইন ইংল্যান্ড সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স দ্য পলিটিক্যাল অ্যান্ড কালচার ল্যান্ডস্কেপ। ইন 597 AD, পোপ গ্রেগরি দ্য গ্রেট সেন্ট অগাস্টাইন টু কনভার্ট দ্য অ্যাংলো স্যাকশন কিংডমস টু ক্রিশ্চিয়ানিটি। এই সময় কী ছিল? অ্যাংলো স্যাকশন পিরিয়ডের মানুষরা কোন ধর্মে ছিল? প্যাগানিজম। হ্যাঁ, প্যাগানে ছিল, তাই না। এখানে মোটামুটি তারপরে আস্তে আস্তে এই যে কনভার্সন ঘটলো, ক্রিশ্চিয়ানিটিটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি স্প্রেড করতে শুরু করলো। এবং আমরা জানি এই সময়ে কি হলো, অনেক মোনাস্টারি সৃষ্টি হলো, তাই না, মোনাস্টারি তৈরি হলো, লার্নিং লিটারেসি কেন্দ্র তৈরি হলো, তাই না। তারপর ল্যাটিন ভাষায় তারা চার্চের ল্যাঙ্গুয়েজ হিসাবে ল্যাটিন ভাষা ইউজ করতো, এবং ল্যাটিন ভাষায় তারা বাইবেলে ট্রান্সলেট করে কী করতো, দেখো, তারা ল্যাটিন ভাষা থেকে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করলো রিলিজিয়াস বা এডুকেশনাল টেক্সটগুলো, যাতে কমন পিপলদের কাছে অ্যাক্সেস করা যায়। এইভাবে আমরা তারপরে নোটেবল লিটারি ওয়ার্কস পেয়েছি, যেগুলো অ্যাংলো স্যাকশন ক্রনিক্যাল বা ইক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল বাই ভেনারেবল বেড, হ্যাঁ, রিফ্লেক্ট দিস ব্লেন্ড অফ রিলিজিয়াস ইনফ্লুয়েন্স অ্যান্ড পলিটিক্যাল পাওয়ার। এগুলো কিন্তু আমরা নেক্সট সময় দেখছি। আর এই সময়ে নাম করা কয়েকজন কবি ছিল, সেটা কি বলতো, কেইডমন এবং কিনেউলফ, নাকি?
এরাও মেনলি কি অধিকাংশই সবাই রিলিজিয়াস থিম নিয়ে লিখছে, কারণ এরা মেনলি ওই যে খ্রিস্টান ধর্ম প্রচারের ক্ষেত্রে বিবলিক্যাল স্টোরিগুলোকে পোয়েট্রি রূপ দিয়ে জনগণের কাছে ধর্মকে প্রচার করার চেষ্টা করে। অর্থাৎ এই সময়ের অধিকাংশ সাহিত্যকর্মের বেদ ছিল কি, হয় প্যাগানিজম আর না খ্রিস্টিয়ান রিলিজিয়ন, তাই না? এই তো বিশ্বাসটা ছিল। তাই বলছে মার্কিং আ পিরিয়ড এনরিচ লিটারি প্রোডাকশন ড্রিভেন বাই খ্রিস্টিয়ান আইডিয়ালস অ্যালং সাইড ট্রেডিশনাল জার্মানিক থিমস। এরপর মোটামুটি এটা গেল, এটা তাহলে কত বছর গেল, 597 600 ধরলাম। তারপরে 8 to 9 সেঞ্চুরি, এই সময়ে ঘটেছে কি ডেইনদের একটা প্রভাব, তাই না? ডেইন বা হচ্ছে নর্থম্যান বা হচ্ছে আমরা যেটা বলতে পারি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেগুলো আছে, ওটা ওদিকে হচ্ছে ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, নর্থম্যান যাদেরকে আমরা বলতেছি, তাদের ইনভেশন ঘটেছে। তারা এখানে এসেছে কত সালে দেখো, যে ভাইকিং রেইডস বিগ্যান ইন 1793 AD and by the late 19th century they had established control over the large portion of northern eastern England। আমরা জানি তারপর কি হলো, এই যে সকল মোনাস্টারি সৃষ্টি হয়েছিল এগুলো কি সব ধ্বংস করে ফেললো না পরবর্তীতে? সব ধ্বংস করে ফেললো, তাই না? হ্যাঁ। তারপর হচ্ছে দেখো আর নন অ্যাজ দ্য ডেন ল, দিস ইনক্লুড ইনকারশন অ্যান্ড চ্যালেঞ্জ দ্য অথরিটি অফ দ্য অ্যাংলো স্যাকশন কিংস। লাস্ট অ্যাংলো স্যাকশন কিং কে ছিল নাম মনে আছে, যার সাথে নরমান কিংয়ের উইলিয়ামের হয়, যুদ্ধ হয়? উইলিয়াম নাম মনে নাই? হ্যারোল্ড দ্য সেকেন্ড, তাই না? জি স্যার। তো যাই হোক, ওটা পরবর্তী আসছে, ওটা শেষের দিকে। এই সময়ে কিং আলফ্রেড দ্য গ্রেট অফ ওয়েসেক্স ইমার্জ অ্যাজ দ্য ক্রুশিয়াল ফিগার ইন রেসিস্টিং ভাইকিংস অ্যাডভান্স। ওই যে ভাইকিংরা এসে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, তখন ওই সময়ের আরেকটা রাজ্যে থাকা কিং আলফ্রেড দ্য গ্রেট কী করলো, ভাইকিংসদের প্রতিরোধ করলো। এবং তিনি শুধু তার নিজের রাজ্যকে দখল মানে রক্ষা করেছিলেন তা নয়, তিনি ওই যে ভাইকিংদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত যে সকল মোনাস্টারি, সেইগুলোকে তিনি পুনরায় রিভাইভ করলেন এবং লিটারেসিকে নতুন করে সাজালেন। এই জন্য এবং তিনি কী করেছিলেন, তিনি এই যে অ্যাংলো স্যাকশন ক্রনিকল, এটাকে তিনি লেখার জন্য উৎসাহ দিয়েছিলেন। এই জন্য তাকে কি কি বলা হচ্ছে, আলফ্রেড দ্য গ্রেট ফাদার অফ ইংলিশ, Father of English প্রোজ বলা হচ্ছে, তাই না? হ্যাঁ, Prose, তার মাধ্যমে জি, স্যার। এগুলো করা হয়ে থাকে। তারপর হচ্ছে দ্য ভাইকিংস প্রেজেন্ট ইন ইংল্যান্ড অলসো লিড আ সিগনিফিক্যান্ট লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ। যেহেতু ভাইকিংরা পরাজিত হলেও তারা তো এখানে কিছু না কিছু থেকে গেছে না, তারাও কি করলো, তাদের যে ওল্ড নর্স দ্য ল্যাঙ্গুয়েজ অফ ভাইকিংস কন্ট্রিবিউটেড ম্যানি ওয়ার্ডস টু ওল্ড ইংলিশ, পার্টিকুলারলি ইন ভোকাবুলারি রিলেটেড টু গভর্নেন্স অ্যান্ড এভরিডে লাইফ। মানে তাদেরও ভাষা এসে এই ওল্ড ইংলিশের সাথে মিশে গেছে। এইভাবে আস্তে আস্তে কী হচ্ছে, ইংলিশ ভাষাটা আস্তে আস্তে স্প্রেড করছে। এরপর হচ্ছে ইউনিফিকেশন অফ ইংল্যান্ড 10th সেঞ্চুরিতে এসে ওই যে বিভিন্ন রাজ্যে ভাগ ছিল ওইগুলোকে কী করা হলো, কিং আলফ্রেড দ্য গ্রেট তার অধীনে যখন আসলো তিনি সবগুলোকে একত্রিত করলেন। তারপর হচ্ছে বাই দ্য 10th century দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বিগ্যান টু শিফট ফ্রম ফ্র্যাকচার্ড কিংডম টু আ মোর ইউনিফাইড ইংলিশ নেশন। Successive kings of Wessex starting with Alfred descendants worked to consolidate control over the former Anglo-Saxon kingdoms, gradually forming a unified English identity। এভাবে মোটামুটি আমরা দেখলাম, এবং এইগুলো আমরা পাচ্ছি কোথায়, এই একটাতে যে অ্যাংলো স্যাকশন ক্রনিকলে এখানে আমরা রেকর্ডগুলো পাই যে যারা যারা রাজা এসেছে তাদের কার্যক্রমগুলো, তাদের ইতিহাসগুলোকে অ্যাংলো স্যাকশন ক্রনিকলে লেখা হয়েছে, সেখান থেকে আমরা মেনলি পাচ্ছি। তো এইভাবে চললো। তারপরে কি আসলো, নরমান কনকোয়েস্ট 1066-তে, এখান থেকে যেহেতু আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড শেষ হয়, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড ইফেক্টিভলি কেম টু অ্যান এন্ড উইথ দ্য নরমান কনকোয়েস্ট 1066, আর সিজমিক পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ইভেন্ট। একটা খুবই মানে কী বলবো, কম্পনময় একটা শক্তিশালী একটা পলিটিক্যাল ইভেন্ট। উইলিয়াম দ্য কনকোয়ারার, ডিউক অফ নরম্যান্ডি ডিফিটেড কিং হ্যারোল্ড অ্যাট দ্য ব্যাটেল অফ হাস্টিংস, সিজিং কন্ট্রোল অফ ইংল্যান্ড। নরমান রুল ইন্ট্রোডিউস আ নিউ অ্যারিস্টোক্রেসি দ্যাট স্পোক ওল্ড নরমান ফ্রেঞ্চ। তাহলে আমরা কটা ভাষা যাবো, তো প্রথমে ছিল ওল্ড ইংলিশ পিরিয়ড মানে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে আসলো হচ্ছে ল্যাটিন, যেটা হচ্ছে সেন্ট অগাস্টিনের মাধ্যমে ইংল্যান্ডে খ্রিস্টান ধর্ম প্রচারের মাধ্যমে শুরু হলো। তারপরে আসলো কারা, ভাইকিংরা আসলো, তাদের কিছু ভাষা প্রবেশ করলো, এবং শেষে আসলো কি ওল্ড, তাই তো নরমানরা মেনলি কী ছিল কোন ভাষার, ফ্রেঞ্চ ভাষা ছিল, তাই না? তাদের ভাষা ছিল ফ্রেঞ্চ। তারা আবার এখানে এসে ফ্রেঞ্চ ভাষাকে আমরা জানি যে অফিসিয়াল ভাষা হিসাবে কিন্তু রূপান্তর করেছে। তার মানে ইংল্যান্ডে একবার এক একটা ভাষা কিন্তু অফিসিয়াল ভাষা হচ্ছে। তারপর দ্য নরমান কনকোয়েস্ট ব্রট অ্যাবাউট আ র্যাডিক্যাল শিফট ইন দ্য ল্যাঙ্গুয়েজ, ওল্ড ইংলিশ অ্যাবসর্ব এলিমেন্টস অফ ওল্ড নরমান ফ্রেঞ্চ, দিস লিঙ্গুইস্টিক ব্লেন্ড ইভেন্চুয়ালি লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ মিডল ইংলিশ। তাহলে ওল্ড ইংলিশটা চেঞ্জ হয়ে এই ফ্রেঞ্চ যখন এখানে এসে ব্লেন্ড হতে শুরু করলো তখন হয়ে গেল মিডল ইংলিশ পিরিয়ডে। ওকে, তো এইগুলো মেনলি দেওয়া আছে, তোমরা আরেকবার একটু রিভিশন দিয়ে দিলে বুঝতে পারবা। আমরা একটু
লিটারারি হিস্ট্রিতে যাই। হ্যাঁ, লিটারারি হিস্ট্রিতে কী বলা হচ্ছে, এই সময়ের বিখ্যাত বইগুলোর মধ্যে আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডে সবচেয়ে নাম করা বই কোন 2-3টা পাচ্ছি, নাম বলো দেখি 2-1টা বলতে পারবা? স্যার বেল, এরপর হচ্ছে খ্রিস্ট, জুলিয়ানা, তারপর ছিল এলেনি। তারপরে আরও আছে, হ্যাঁ বেশ 3টা-4টা নাম আছে। দ্য সিফেয়ারার, হ্যাঁ, দ্য তারপরে সিফেয়ারার, দ্য ওয়ান্ডারার, তাই না? ডিওর্স লেমেন্ট, বিয়ল্প তো দ্য আছেই। ফাইট এট প্রিন্সবার্গ এট হুম, ওয়ালডেয়ার। এই যে এগুলো রাইটার কে? বিওলফে পাইরেট বা প্রিন্সবার্গ। দ্য সিফারার বা দ্য ওয়ান্ডারার, এদের রাইটারের নাম কি? স্যার অ্যানোনিমাস, স্যার আননোন রাইটার। হ্যাঁ, অ্যানোনিমাস রাইটার। হ্যাঁ, এটা একটু খেয়াল করবা যে হু ইজ দ্য রাইটার, তখন এটা বলতে হবে যেগুলোর কোনো রাইটার ছিল না। আর এই যে দুইজন রাইটারের নাম আমরা যদি বলি, তাদেরকে নাম কি হচ্ছে জানো? ক্যাডম্যান আর কিনিয়াল। কিং আলফ্রেড দ্য ক্যাডম্যান গ্রেট, এবং কাইনিওল, এডমন্ড কিনিউল, আলফ্রেড দ্য গ্রেট, চারজনের নাম। বেড। আলফ্রেড ডেট তো মেনলি রাইটার ছিলেন না? উনি কি রাইটার ছিলেন নাকি ওনার অধীনে ক্রনিকলটাকে কম্পাইল করা হয়েছে? ওনার অধীনে ক্রনিকলস হ্যাঁ, কি তিনি করে? কিন্তু স্যার writer উনি এই ছিলেন। সময় প্রোজ রাইটার ছিলেন। হুম, তাকে প্রোজ রাইটার, তিনি সরাসরি রাইটিংয়ের মধ্যে পড়েননি, বুঝতে পারছো? তিনি এগুলো দিয়ে কি করেছেন, করিয়েছেন আর কি। হ্যাঁ জি স্যার এটাই বলতেছি। হ্যাঁ, তিনি এগুলোকে করিয়েছেন এই কাজগুলো। আচ্ছা, তা যা বলছে, দ্য বিগিনিংস অফ ওল্ড ইংলিশ লিটারেচার আর ডিপলি রুটেড ইন দ্য মাইগ্রেশন অ্যান্ড সেটেলমেন্ট অফ জার্মানিক ট্রাইব, অ্যাঙ্গলস, স্যাকসন অ্যান্ড জুটস হু কেম টু ইংল্যান্ড, ইত্যাদি ইত্যাদি। এবং এই সময় ছিল ডিপার্স অফ দ্য রোমান 5th সেঞ্চুরি। দিস ট্রাইবস ব্রড দেয়ার ওরাল স্টোরি টেলিং, অধিকাংশ তো ছিল ওরাল, তাই না? এবং বলা হচ্ছে উইথ দ্য অ্যারাইভেল অফ ক্রিশ্চিয়ানিটি ইন ইংল্যান্ড 597, দ্য লিটারেরি ল্যান্ডস্কেপ অফ অ্যাংলো স্যাকসন পিরিয়ড শেপ টু ক্রিশ্চিয়ান মংস ইস্টাবলিশ মোনাস্ট্রিজ, এটা তো আমরা বুঝছি। এবং কি হলো, দে ইন্ট্রোডিউস দ্য ল্যাটিন অ্যালফাবেট অ্যান্ড বিগ্যান ট্রান্সলেটিং রিলিজিয়াস টেক্সট ইন্টু ওল্ড ইংলিশ টু মেক দেম অ্যাক্সেসিবল টু দ্য জেনারেল পপুলেশন। This literary development not only preserved religious narratives but also sparked the creation of a distinct Anglo-Saxon literary tradition. তারপরে ভাইকিংটা আসলে এগুলো বোঝানো হচ্ছে। ফিচারগুলো আমরা দেখি, অত দরকার নেই আমাদের, ওগুলো একই কথা যদি বারবার আসবে। এই যুগের প্রধান জানরা ছিল হচ্ছে কি, এপিক পোয়েট্রি, তাই না? কারণ এখানে অধিকাংশ পোয়েট্রি এবং এপিক লেখা হয়েছে। এবং যেটা আমরা ভার্স বা প্রোজ বলছি, যেটা প্রোজ, এটা কি কোনো আসলে লিটারেরি প্রোজ ছিল নাকি আসলে হিস্ট্রির ব্যাপারটা ছিল? এটা হিস্ট্রির ব্যাপারটা ছিল। ক্রনিকল, এটা একটা হিস্ট্রিক্যাল রেকর্ড, এটা কোনো সাহিত্যের মধ্যে পড়ে না। কিন্তু এটাকে পোয়েট্রিতে লেখা হয়নি, প্রোজেইক ওয়েতে লেখা হয়েছিল। কিন্তু এই সময়ের মেইন লিটারারি জানরাই ছিল হচ্ছে এপিক, এবং এখানে থিমগুলো ছিল হচ্ছে হিরোইক থিমস, মানে এখানে একজন হিরো থাকবে, যেটা আমরা বিওল্পের মাধ্যমে পাচ্ছি, সে যুদ্ধ করবে, তাই না? এটাই। তারপর দেখ, ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ওল্ড ইংলিশ লিটারেচার ইজ ইটস ফোকাস অন হিরোইক অ্যান্ড এপিক থিমস। Works from this period reflect the values of Anglo-Saxon warrior society, including loyalty, bravery, honor, এগুলো যেগুলো আমরা দেখেছি। এবং বিওল্পের যুদ্ধক্ষেত্রে আমরা দেখেছি না, ডিফিট দ্য মনস্টার গ্রেন্ডেল, লেটার ব্যাটলস এ ড্রাগন টু প্রোটেক্ট হিজ পিপল, এই জাতীয় বিষয়গুলো হিরোইক ওয়েতে মেনলি তুলে ধরা হয়েছে। এছাড়াও আরও কিছু, আমি জাস্ট একটু আলোচনা করে যাচ্ছি, আমি কিন্তু লাইন বাই লাইন পড়তেছি না, ঠিক আছে? তোমরা একটু এগুলো একটা রিভাইজ দিয়ে নিবা, কারণ এই দুটাই আমি আলোচনা করে দিব। দ্য হিরোইক টোন অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি ইজ অফেন সোমবার, ওটা গেল। এখানে দ্য এলিজিয়া কোয়ালিটি অফ ওয়ার্কস লাইক দ্য ওয়ান্ডারার, দ্য সিফারার, হ্যাঁ, রিভিলস আ সেন্স অফ এক্সাইল, লস অ্যান্ড লঙ্গিং। কারণ এখানে এইগুলোর মাধ্যমে যে জানতে পারছি কি, যে মানুষ সে সময় নতুনকে জানার জন্য, হ্যাঁ, অজানাকে দেখার জন্য, অদেখাকে দেখার জন্য তারা কি করছে, ঘুরে বেড়েছে, কেউ সমুদ্রে, কেউ ল্যান্ডওয়েতে, এবং তারা যা দেখেছে সেগুলোকে তারা একটা এলিজিয়া কোয়ালিটি দিয়ে লেখার চেষ্টা করেছে। এবং এখানে মেনলি ওয়ান্ডারার এবং সিফারের দিয়ে বোঝানো হচ্ছে আমাদের লাইফটা হচ্ছে ঠিক ওইরকম, আমরা একটা ওয়ান্ডারার মতো, হ্যাঁ, আমাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, আমরা জাস্ট ঘুরে বেড়াচ্ছি। সমুদ্রে যেমন কোনো দিক বিদিক নেই, সেরকম আমাদের লাইফটাও এরকম, খুব শীঘ্রই আমরা হয়তো মারা যাব, হ্যাঁ, এই পৃথিবীটা হচ্ছে কি ক্ষণস্থায়ী জায়গা, এরকম বিষয় নিয়ে একটা এলিজিয়াক টোন দিয়ে এগুলো লেখা হয়েছে। তাহলে এটা গেল একটা হচ্ছে কি হিরোইক অ্যান্ড এপিক থিমস। তারপর হচ্ছে কি এখানে ক্রিশ্চিয়ান ইনফ্লুয়েন্স, আমরা দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে ক্রিশ্চিয়ান মোটামুটি এখানে প্রবেশ করার পরবর্তীতে আমরা দেখলাম যে অধিকাংশ সাহিত্যকর্মই লেখা হয়েছে ধর্ম প্রচারের উদ্দেশ্যে, এবং বিবলিক্যাল স্টোরিগুলোকে পোয়েট্রি আকারে তুলে ধরা, যেমন ক্রাইস্টের জীবনে নিয়ে লেখা হয়েছে, তাই না? যেমন হচ্ছে দ্য ড্রিম অফ রোড, হোয়ার দ্য ক্রুসিফিশন অফ ক্রাইস্ট ইজ প্রেজেন্টেড ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ক্রস আর রোড। অন্যদিকে দ্য ক্রস ইটসেলফ সিম্বলাইজ দ্য ব্রেভারি, ইত্যাদি ক্রিশ্চিয়ান থিমগুলো এইভাবে দেখানো হয়েছে। হচ্ছে ওরাল ট্রেডিশন অ্যান্ড পোয়েটিক স্ট্রাকচার, যেটা বলা হচ্ছে ওরাল ট্রেডিশন। তখনকার রাইটিং, আমরা যেমন এখন খাতা কলমে লিখতেছি, ওরকম লেখার কোনো সুযোগ ছিল না, রাইটিং সিস্টেমটা সেভাবে ডেভেলপড হয়নি।
তখন এগুলো যা কিছু আমরা দেখতেছি সবই ছিল ওরাল, মুখে মুখে চলতো, তাই তো। এবং এখানে যারা ছিল তাদেরকে কি বলা হতো বলো তো? তাদেরকে কী নামে ডাকা হয়? যারা ওরালি কবিতা লিখতো, গান লিখতো, গীতি কবিতা লিখতো, তাদেরকে কী বলা হয়? কোরাস। না 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 না, কোরাস তো যারা গান গায় একসাথে। আমরা নামটা শুনেছি বার্ড, বার্ড নামটা শুনি নাই? বার্ড, হ্যাঁ স্যার BARD। হ্যাঁ, BARD, হ্যাঁ BARD। তাই বলছে ওল্ড ইংলিশ পোয়েট্রি ওয়াজ অরিজিনালি পার্ট অফ অ্যান ওরাল ট্রেডিশন হুইচ ইনফ্লুয়েন্স ইট স্টাইল অ্যান্ড স্ট্রাকচার। আর দেখো আরও বলছে কি, পোয়েটস অলসো আরেকটা নাম হচ্ছে স্কুপস, এদেরকে বলা হতো, যারা জনগণের কাছে একটা সুরেলা ওয়েতে গীতি কবিতার মতো করে কাহিনীমূলক উপস্থাপন করতো বিনোদন দেওয়ার জন্য। হ্যাঁ, আর নিশ্চয়ই এই মনে রাখার জন্য, কারণ আমরা দেখতেছি যে অধিকাংশ ধর্মীয় গ্রন্থ সব কিছু কিসে দেখো তো, একটা ভার্সে লেখা না, একটা ছন্দ বা একটা রিদম দিয়ে যেন পড়া যায়, কারণ এটা মনে রাখতে সুবিধা হয় মানুষের ক্ষেত্রে। তাই বলছে দিস ওরাল ট্রেডিশন ইজ এভিডেন্ট ইন দ্য ইউজ অফ এলিটারেশন, রিপিটেশন অ্যান্ড ফর্মুলিক এক্সপ্রেশন হুইচ হেল্প বোথ দ্য পারফর্মার অ্যান্ড দ্য অডিয়েন্স রিমেম্বার দ্য লাইন্স। দ্য স্ট্রাকচার অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ইউজ অফ এলিটারেশন, এটা বলা হচ্ছে কারণ এগুলো থাকলে পরে রিদমিক একটা বিষয় আসবে যেগুলো মনে রাখতে সুবিধা হবে। এবং এখানে যথেষ্ট পরিমাণে লিটারি অন্যান্য ফিচারগুলো ইউজ করা হয়েছে, যেমন ইচ লাইন টিপিক্যালি কন্টেন্স 4 stressed syllables divided by a caesura with 2 stressed syllables on each side of the pause. This use of alliteration to link words within a line created a rhythmic and musical quality that made the poetry more engaging for the listener. এছাড়াও কী করা হচ্ছে দেখো, ইউজ অফ কেনিংস অ্যান্ড ইমেজারি। কেনিংস সম্পর্কে আমরা জেনেছিলাম না এর আগে, যে একটা মানে 2-3টা ওয়ার্ড মিলে একটা নতুন ওয়ার্ড তৈরি করা, যে ওয়ার্ডের মধ্যে একটা ইমেজ তৈরি হবে, তাই না? যেমন হচ্ছে সি ওয়াটার, আমরা শুধু যদি বলি সি আর যদি বলি ওয়াটার, এই দুটো সেপারেট কিছুকে নির্দেশ করছে। কিন্তু যখন সি ওয়াটার বলবো তখন আমি কী বোঝাবো? যেটা হচ্ছে কম্পাউন্ড নাউন, যেগুলো কম্পাউন্ড এক্সপ্রেশন, তাই তো। এটা হলো কেনিং। কারণ কি, তখন যাতে আমরা অল্প কথা দিয়ে অনেক কিছুকে আমরা বুঝতে পারি, অল্প কথা যেন অনেক কিছুকে বোঝা যায়, এরকম একটা সেন্স প্রকাশের জন্যই মেইনলি এই কেনিংসের ইউজ ছিল। তাই বলছে দেখো, কেনিংস আর স্টাইলিস্টিক ফিচার ইউজ টু ওল্ড ইংলিশ পোয়েট্রি আর কম্পাউন্ড এক্সপ্রেশন ইউজড ইন আ প্লেস অফ নাউন টু প্রোভাইড ভিভিড ইমেজারি। হ্যাঁ, তাহলে কোনো একটা নাউনের সিঙ্গেল নাউনের পরিবর্তে বরং একটা কম্পাউন্ড নাউন বা কম্পাউন্ড এক্সপ্রেশন দেওয়া হচ্ছে, যেখানে একটা নির্দিষ্ট ইমেজ আমাদের সামনে ফুটে উঠবে। ফর ইনস্ট্যান্স দ্য সি ইজ অফেন কল্ড দ্য হোয়েল রোড। সি না বলে তারা বলতেছে কি হোয়েল রোড, কারণ কি এখান দিয়ে হোয়েল বা তিমি চলাচল করে, ঠিক আছে তো। অথবা দেখা যাচ্ছে কিংকে আমরা সরাসরি কিং না বলে কি বলছি, রিং গিভার। এইভাবে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কম্পাউন্ড এক্সপ্রেশন ইউজ করছি। দিস কেনিং মানে লেয়ার্স অফ, হ্যাঁ বলো। রিং গিভার মানে স্যার? রিং গিভার মানে যে ক্ষমতা প্রদর্শন করে বা যে ক্ষমতা দেয় এবং একটা নির্দিষ্ট রুলের মাধ্যমে তার জনগণকে রাখে আর কি, এটা বলা হয়ে থাকে, ঠিক আছে। রিং মানে কি একটা নির্দিষ্ট গণ্ডি বা সীমা, বুঝতে পারছো? আর এখানে ওই আইন বা রুলসগুলোকে মেনলি নির্দেশ করা হয়, যে শাসন করে, যে আমাদের কি বলবো এটাকে, অর্ডার দেয়, কমান্ড দেয়, এইটা যে দিস কেনিংস অ্যাড লেয়ার্স অফ মিনিংস অ্যান্ড এনরিচ দ্য ডিসক্রিপটিভ কোয়ালিটি অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি। এইভাবে মোটামুটি এছাড়া মেটাফোর, পার্সনিফিকেশন এগুলো তো ব্যবহার রয়েছে। এইগুলোর মধ্যে দেখো, ইন দ্য সি ফেয়ারার ফর এক্সাম্পল, দ্য সি বিকামস আ পাওয়ারফুল পার্সনিফাইড ফোর্স দ্যাট রিফ্লেক্ট দ্য স্পিকার্স ফিলিংস অফ লনলিনেস অ্যান্ড এক্সাইটি। এছাড়া রয়েছে প্রোজ অ্যান্ড হিস্ট্রিক্যাল রেকর্ড। অতএব প্রোজ যখন আসলো কখন, যখন এই যে অ্যাংলো সেকশন ক্রনিকলটা লেখা হলো, তখনই আমাদের পোয়েট্রির পাশাপাশি প্রোজেরও ব্যবহার আমরা দেখেছি, বিশেষ করে রিলিজিয়াস টেক্সট, সারমন বা হিস্ট্রিক্যাল রেকর্ডগুলোকে দেখানোর জন্য। আমাদের বাংলা সাহিত্যেও দেখা যাবে এরকম, যখন পর্তুগিজরা এখানে আসলো, সেখানেও খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য প্রথম প্রোজ লেখা হয়, প্রথম প্রোজ। তার আগ মতো সব পোয়েট্রি ছিল, এপিক ছিল এগুলো। তাছাড়া দেখো, আদার নোটেবল ওয়ার্কস অফ ওল্ড ইংলিশ প্রোজ ইনক্লুড দ্য রাইটিং অফ বেদ, আ মঙ্ক অ্যান্ড স্কলার হুজ ecclesiastical history of the English people recounts the history of Christianity in England. King Alfred's translation Latin works into Old English also contribute to the growth of English prose, helping to make knowledge more accessible to the Anglo-Saxon people. তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক আলোচনা, যেগুলো আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ডের বিষয়গুলো ছিল। তো এগুলো কি মনে পড়ছে সবগুলো? বলো। কিছু কিছু নতুন কথা এসেছে, কিছু কিছু হয়তো আগের বিষয় রিপিট হয়েছে। এইভাবে শীটটা পড়ে নিবে এবং কোশ্চেন আনসারগুলো পড়ে নিবা, ঠিক আছে?
আচ্ছা, এরপর আমরা এখান থেকেই একটু মিডল ইংলিশ পিরিয়ডটা একটু দেখে নিই। তাহলে মিডল ইংলিশ পিরিয়ডের মিডল ইংলিশ পিরিয়ডের খেয়ালটা করতে হবে যে মিডল ইংলিশ পিরিয়ডে এবিসিতে কি বলা হয়েছে, মিডল ইংলিশ পিরিয়ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তাই না? মিডল ইংলিশ পিরিয়ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি বলো তো? অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচারে মনে আছে কারো? মিডল ইংলিশ পিরিয়ড নেন হচ্ছে মিডল ইংলিশ, এদিকে তো চসার, এই জব চসার। অ্যাংলো নরমান পিরিয়ড, তাই তো? প্রথমে হচ্ছে কি অ্যাংলো নরমান, তারপর হচ্ছে দ্য এজ অফ চসার। এবং এই এজ অফ চসারটাও কিন্তু মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে পড়ে, কিন্তু আমাদের সিলেবাসে আর্লি এবং মিডল ইংলিশ পিরিয়ডকে আলাদা করা হয়েছে, এজ অফ চসারকে আলাদা করা হয়েছে। এই জন্য চসার এজের কিছু কিছু কথা কিন্তু ওল্ড ইংলিশ মিডল ইংলিশ পিরিয়ডের সাথে মিলে যাবে, অনেক ইনফরমেশন। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা সেপারেটলি আলোচনা করছি সেই জন্য আমাদের একটু খেয়াল করতে হবে, কারণ এখানকার কিছু কথা আমাদের আবার ওদিকে চসার এজেও আসবে। তবে দেখো, পলিটিক্যাল হিস্ট্রি অফ মিডল ইংলিশ পিরিয়ড। তাহলে মিডল ইংলিশ পিরিয়ড শুরু হলো কাদের আগমনের মাধ্যম দিয়ে? স্যার নরমানদের। নরমানদের, তাই তো? নরমানদের কি বলা হতো বলো তো? নরমান শব্দটা আসলে কোত্থেকে মনে আছে? স্যার নরওয়ে। না না না, দেখি মনে আছে কিনা, কে বলতে পারবে? নরমান্ডি। না না, স্যার নর্থ বা হলো বেলজিক। নর্থম্যান থেকে। নর্থম্যান, হ্যাঁ, আমরা কি পড়েছিলাম না উইলিয়াম জেলং এ? নর্থম্যান মানে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান যে সকল কান্ট্রিগুলো ছিল ওইদিকে, হ্যাঁ, যেটা নর্থে অবস্থিত। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, এই যে রাষ্ট্রগুলো, এখান থেকে যারা এসেছে তাদেরকে নর্থম্যান বলা হতো। আর নর্থম্যান থেকে সংক্ষেপে হয়ে গেছে কি নরম্যান, তাই না? হ্যাঁ, তাই বলছে দেখো, দ্য মিডল ইংলিশ পিরিয়ড হুইচ স্প্যান ফ্রম অ্যাপ্রক্সিমেটলি 1066 টু 1500, যদিও 1500-এর মধ্যে আমরা যাচ্ছি না, কারণ এর ভিতরে আবার চর্চা চলে আসবে। ওয়াজ মার্কড বাই সিগনিফিক্যান্ট পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল আপহিভেল। কারণ কি, দিস এরা বিগেন উইথ দ্য নরমান কনকুয়েস্ট অ্যান্ড স দ্য রাইজ অফ ফিউডালিজম, এক্সপিরিয়েন্স কনফ্লিক্ট লাইক দ্য 100 Years' War অ্যান্ড ওয়ার্স অফ দ্য রোজেস। এরকম আমরা অনেক কিছু পাচ্ছি, এবং শেষ পর্যন্ত কী হলো, এন্ডেড উইথ দ্য ডন অফ রেনেসান্স। এবং মিডল ইংলিশ পিরিয়ডটা মেনলি শেষ হয় রেনেসান্স পিরিয়ডের শুরুর মাধ্যম দিয়ে। তো আমরা সরাসরি এখানে চলে আসি, দ্য নরমান কনকুয়েস্ট অ্যান্ড দ্য রাইজ অফ ফিউডালিজম। 166 থেকে শুরু হলো। তাহলে এই সময়ে যুদ্ধটার নাম কি ছিল জানো? কিং হ্যারল্ডের সাথে উইলিয়াম দ্য কনকোয়ারের যুদ্ধ হলো হাস্টিংস। ব্যাটল অফ হাস্টিং অনুষ্ঠিত হয়েছিল। তাই বলছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড ইজ কমনলি রিগার্ডেড অ্যাজ বিগিনিং শর্টলি আফটার দ্য নরমান কনকোয়েস্ট অফ 1066 হোয়েন উইলিয়াম দ্য কনকোয়ারার ডিফিটেড কিং হ্যারল্ড। এটা তো এটা ডিফিটের কারণে আমরা বুঝতে পারতেছি যে দ্য কনকোয়েস্ট ইন্ট্রোডিউস আর নিউ রুলিং ক্লাস অফ নরমান নোবেলস হু স্পোক ওল্ড নরমান ফ্রেঞ্চ। তার মানে ফ্রেঞ্চ প্রবেশ করে গেল এর ভিতর। এবং মোটামুটি আমরা পরবর্তী উইলিয়াম জেলংয়ের দেখেছি যে কয়েকশো বছর ধরে ইংল্যান্ডের অ্যারিস্টোক্রেটিক বা কোর্টের ভাষায় ছিল হচ্ছে ফ্রান্স, এবং ইংলিশ ছিল হচ্ছে কমন পিপলদের ভাষা, না লোয়ার ক্লাস পিপলদের ভাষা। এবং এর মাধ্যম দিয়ে কী হলো, ওল্ড ইংলিশ পিরিয়ডটা চেঞ্জ হয়ে মিডল ইংলিশ, মানে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এই যে নরমানদের সাথে মিশে কী হলো দেখো, ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য অ্যাংলো স্যাক্সন বিগ্যান টু মার্জ উইথ ওল্ড নরমান ফ্রেঞ্চ, ইভেনচুয়ালি ডেভেলপিং ইন্টু মিডল ইংলিশ। যে মিডল ইংলিশে আমরা জানি চসার লিখেছেন। হ্যাঁ, তা হচ্ছে আন্ডার দ্য নরমান রুল ইংলিশ সোসাইটি ওয়াজ রিকগনাইজ অ্যাজ অ্যালং ফিউডাল লাইন্স উইথ দ্য হায়ারার্কি অফ লর্ডস, ভেজেলস, সার, মানে বিভিন্ন ভাগ হলো, এবং রাজারা জমি জায়গা ভাগ করে দিল ঠিক ওইটা 12 ভূঁইয়াদের মতো করে। হ্যাঁ, যে জমিদারি প্রথা শুরু করলো। জমিদারি প্রথার মাধ্যমে কমন পিপলদের কাছ থেকে জমি নিয়ে বিভিন্ন লর্ডদের অধীনে দেওয়া হলো, লর্ডরা আবার বর্গা দিয়ে দিল বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে। এর মাধ্যম দিয়ে আমরা দেখব যে পরবর্তী 100 Years' War-এর ক্ষেত্রে হ্যাঁ যে ক্ষতি হয়েছে সেটা পোষানোর জন্য ট্যাক্স দিতে হয়েছে জনগণকে, সেই ট্যাক্সের অধীনে ট্যাক্স দিতে গিয়ে মানুষ দারিদ্রতার মুখোমুখি হয়েছে, এবং পরবর্তীতে বিশাল একটা দুর্ভিক্ষ হয়েছে ব্ল্যাক ডেথ নামক, নাকি এরকম। তাহলে দিস ফিউডাল সিস্টেম ওয়াজ রিফ্লেক্ট ইন দ্য লিটারেচার অফ দ্য টাইম হুইচ অফ ইন এমফাসাইজ দ্য থিম অফ লয়ালটি, ডিউটি অ্যান্ড শিভালরি, একই কথা, কারণ ওই সময়ের রাইটিংটাই ছিল অ্যাডভেঞ্চারাস কোনো কিছু। Early Middle English literature, such as the Romance of Sir Gawain and the Green Knight, exemplifies these values through its portrayal of knights and their code of chivalry. আচ্ছা, তারপর the influence of French language and culture can also be seen in the literary forms that become popular in England during this period. বিশেষ করে দ্য রোমান্স জানরা আমরা দেখেছি এই সময় অধিকাংশ ক্ষেত্রে রোমান্স লেখা হয়েছে, তাই না? বিশেষ করে কিং আর্থারের লেখা। হ্যাঁ, আমরা দেখলাম কি কিং আর্থার
তার সেনা এবং তার অ্যাডভেঞ্চারাস ওয়ার্ক নিয়ে মেনলি এখানে লেখা হয়েছে। তাই বলছে দেখো, ওয়ার্কস লাইক দ্য নাইটস টেল বাই জিওফ্রে চসার অ্যান্ড হ্যাভলক দ্য ডেইন রিফ্লেক্ট দিস ব্লেন্ডিং অফ ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ লিটারি ট্রেডিশন। এবার হচ্ছে কি দ্য গ্রোথ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য রাইজ অফ মিডল ইংলিশ, যেটা তো আমরা অলরেডি পড়লাম, এটার আমি পড়ছি না, তোমরা একটু দেখে নিবা। কারণ ফ্রান্সের ওল্ড ফ্রেঞ্চ, হ্যাঁ, এটা যখন এর সাথে অ্যাড হলো তখন অটোমেটিক মানে ইংলিশ, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে, ওল্ড ইংলিশের মধ্যে অনেক কিছুর মিশ্রণ ঘটেছে। জার্মানিক ট্রাইবগুলো আসলো, তাদের ভাষার মিশ্রণ ঘটেছে, ভাইকিংসদের মিশ্রণ ঘটেছে, তারপর হচ্ছে ল্যাটিন, হ্যাঁ, অনুপ্রবেশ ঘটছে, ফ্রান্সের অনুপ্রবেশ ঘটছে। এইভাবে মোটামুটি বলছে দেখো, বাই দ্য 14th century English had become the dominant language in England once again, although it had undergone significant changes due to the influence of Norman French and Latin, তাই না? এদিকে নর্মান ফ্রেঞ্চ আর ওদিকে সেই ধর্মপ্রচারের উদ্দেশ্যে ল্যাটিন, এদের প্রভাব থাকা সত্ত্বেও ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে মোটামুটি শক্তিশালী হয়ে ওঠে। এবং চসারের ব্যবহারের মাধ্যম দিয়েই আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাহিত্যের ক্ষেত্রে মোটামুটি সামনের দিকে চলে আসে। তাই বলছে দেখো, দ্য রি-ইমার্জেন্স অফ ইংলিশ অ্যাজ আ লিটারি ল্যাঙ্গুয়েজ ওয়াজ পার্টলি ইনফ্লুয়েন্সড বাই পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইভেন্টস। ইন 1362 ইংলিশ ওয়াজ অফিসিয়ালি রিকগনাইজড অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ল কোর্টস উইথ দ্য স্ট্যাটাস অফ প্লিডিং, making an important step in the revival of English in official and literary context. Geoffrey Chaucer, the most famous writer of this period, wrote the Canterbury Tales in Middle English, marking a significant moment in the history of English literature. মেনলি এই চসারের হাতেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মোটামুটি একটা মর্যাদা পায়। আমরা চসারের এইজটাকে, চসারের লিটারি ডেভেলপমেন্টের যে এইজ স্টেপ কয়টা ছিল বলো তো, মনে আছে? তিনটা স্যার। স্টেজের ডেভেলপমেন্ট অফ লিটারেচার বলতে পারবা কিসের উপর ভিত্তি করে স্টেজটা করা হয়েছিল? স্যার ভাষার উপর স্যার। ঘুরছিল ফ্রেঞ্চ পিরিয়ড। হ্যাঁ, প্রথমে কি ছিল? ফ্রেঞ্চ পিরিয়ড। প্রথমে কি ছিল? ইতালিয়ান পিরিয়ড। প্রথমে ল্যাটিন, তাই তো? ল্যাটিন প্রথমে ল্যাটিন ছিল, তারপর ফ্রেঞ্চ, তারপর হচ্ছে ইংলিশ। তাই না? এই যে যেমনটা আমরা দেখলাম এখানে যেমন এসেছে এরকম। তারপর হচ্ছে 100 ইয়ার্স ওয়ার। 100 ইয়ার্স ওয়ার কেন হলো? কার কার মধ্যে হয়েছিল 100 ইয়ার্স ওয়ারটা? ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। হ্যাঁ, এখানে কে কি চেয়েছিল আসলে, যুদ্ধটা কেন হলো? স্যার ইংল্যান্ডের রাজা তো ফ্রান্সের কাছ থেকে চাইছিল, ওই যে তিনটা জিনিস, একটা হচ্ছে ওয়াইফ আর একটা কি কি জানি। হ্যাঁ, মানে মোটামুটি ইংল্যান্ড চেয়েছিল ফ্রান্সের উপরে করা, অধীনতা, তাই তো? ফ্রান্সের সিংহাসন নেওয়া, যেহেতু তাদের একটা পৈতৃক লিঙ্ক আছে, তাই না? তাই বলছে যে এখানে মেনলি ঘটনা ঘটছে, দিস প্রলংড কনফ্লিক্ট লাস্টেড ফর এত ইনভলভড আ সিরিজ অফ ব্যাটলস ওভার ক্লেমিং টু দ্য ফ্রেঞ্চ থ্রোন অ্যান্ড হ্যাড আ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন ইংলিশ আইডেন্টিটি অ্যান্ড ন্যাশনাল প্রাইড। হ্যাঁ, কিন্তু আসলে এখানে ইংল্যান্ড কে পরাজিত হয় বলো তো এই ক্ষেত্রে যুদ্ধে? স্যার ফ্রান্সে পরাজিত হয়। ফ্রান্স পরাজিত হয়, কিন্তু ইংল্যান্ডের কি থাকে, অনেক ক্ষতি হয়ে যায়, তাই না? মোটামুটি অর্থনৈতিক অনেক ক্ষতি হয়, যে ক্ষতির কারণে কি করতে হয়েছে দেখো পরবর্তী পেজে দেখো, অ্যাজ ওয়ার কন্টিনিউড ইংল্যান্ড সেপারেশন ফ্রম ফ্রান্স বিকাম মোর প্রোনাউন্স অ্যান্ড দ্য ইংলিশ নবিলিটি ইনক্রিজলি ইমপ্রেস দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ওই যে যখন একটা জাতীয়তাবাদ তৈরি হলো, যেগুলো ফ্রান্সের সাথে আমাদের যুদ্ধ, ইংল্যান্ডের মানুষগুলো তখন অফিসিয়ালি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেও তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা শুরু করলো, কারণ এটা তার নিজস্ব ভাষা। হ্যাঁ, দিস পিরিয়ড স দ্য রাইজ অফ প্যাট্রিয়টিক লিটারেচার such as the works of chronicles like John Gower and Thomas Malory, the Lee Murray Arthur, which celebrated English history, myth and heroism. The themes of chivalry, honor and loyalty become prominent in English literature. একই জিনিস চলছে, বিশেষ করে reflected in the works like the alliterative Murray Arthur, a poetic retelling of King Arthur's heroic battles. The war also led to social and economic changes in England as the demands of wartime taxation and military services strained the feudal system. Strain মানে কি একটা নেগেটিভ প্রভাব ফেলা। Many peasants and lower class citizens began to question the rigid social hierarchy, a discontent that would soon explode in the form of revolt, notably known as peasant revolt, তাই না? ওই যে মানে একটার সাথে একটা লিঙ্ক। 100 ইয়ার্স ওয়ার ট্যাক্সেশনের কারণে কি হচ্ছে, রিভোল্ট হচ্ছে, পিজেন্ট রিভোল্ট, কারণ ওদের উপর কি হচ্ছে, আনজাস্টলি ট্যাক্স নেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে অর্থনৈতিক অর্থনৈতিক সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য। This social unrest is reflected in literary works that critique the corruption and moral failings of the ruling class, such as William Langland's Piers Plowman, তাই না? তিনি এখানে দেখিয়েছেন, which allegorically examines social inequality and the moral decline of the church. এরপর হলো কি ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ কি, এটা কি একটা প্লেগ নাকি, মানে আমাদের করোনার মতো, যেটা মোটামুটি ইংরেজ সমাজের উপর ছড়িয়ে পড়ে। দ্য প্লেগ কিল্ড আ সিগনিফিক্যান্ট পোর্শন অফ দ্য পপুলেশন
লিডিং টু লেবার শর্টেজ অ্যান্ড ইকোনমিক্স ইনস্টেবিলিটি অ্যান্ড সোশ্যাল upheaval. The dramatic population decline accelerated changes in the feudal system as peasants gained more bargaining power and rigid class structure began to build. তো এইভাবে আমরা এই যে ব্ল্যাক ডেথের কারণে যে সকল বিষয়গুলো আমরা দেখেছি সেগুলোও কিন্তু পায়ার্স প্লাউম্যানে রিফ্লেক্টেড হয়েছে, মানে সাহিত্য প্রভাবিত হয়েছে তৎকালীন সময়ের অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রভাব দ্বারা। এছাড়াও দ্য ওয়ার অফ রোজেস মনে আছে এটা কার কার মধ্যে হয়েছিল? এটা কি পড়েছিলাম আমরা? ওদিকে যখন যুদ্ধ চলতেছে, এদিকে মোটামুটি দুইটা ডাইনাস্টি ছিল। দুইটা ডাইনাস্টি আমরা এবিসি অফ ইংলিশ লিটারেচারে যদি যাই আমরা এখানে একটু জিনিস দেখতে পাবো। স্যার ব্যাটল অফ হেস্টিং এর সময়, সরি বলো, ব্যাটল অফ হেস্টিং এর সময় না ওটা তো ওল্ড ইংলিশ গেল, তাই তো? মানে 100 ইয়ার্স ওয়ার সিভিল ওয়ারে জড়াই পড়ছিল ইংল্যান্ডে। এটা হচ্ছে মানে যখন ইংল্যান্ড ফ্রান্সের দ্বারা পরাজিত হয়ে অনেক দুর্বল হয়ে গেল, তখন এখানে দুইটা ডাইনাস্টি পরপর শাসন বাঁচাচ্ছিল। দেখো প্রথমে কি হলো, নরমান কিংসদের প্রতি আসলো, তাই না? তারপরে এখানে মোটামুটি এই জায়গায় একটু খেয়াল করো, দেখো দ্য হাউস অফ ল্যাঙ্কাস্টার অ্যান্ড দ্য হাউস অফ ইয়র্ক। তাহলে প্রথমে দেখো হেনরি দ্য 4th, 5th এবং 6th চললো, তারপর এডওয়ার্ড আসলো, এটা হলো কি হাউস অফ ইয়র্ক। এর পরবর্তীতে কে সিংহাসনে আসবে এই নিয়ে এই ল্যাঙ্কাস্টার এবং ইয়র্কের মধ্যে যুদ্ধ চলতেছে, ঠিক আছে? তো দুইজনের যদি লাইনে যে লিঙ্ক আছে কিন্তু পৈতৃক একটা ব্যাপার রয়েছে। তখন করলো কি, এই ওরা যুদ্ধে জড়িয়ে গেল আর টিউডার ডাইনাস্টি এসে সিংহাসন নিয়ে নিল, বুঝতে পারছো? সেটা হচ্ছে দেখো এখানে সেটা বলা হচ্ছে যে, সরি কোথায় হারালাম, এটা তো না, এখানে তো দেখো দ্য ওয়ার অফ রোজেস আ সিরিজ অফ সিভিল ওয়ার্স, এটা হচ্ছে দেশের মধ্যে সিভিল ওয়ার ফট বিটুইন দ্য হাউস অফ ল্যাঙ্কাস্টার অ্যান্ড ইয়র্ক ফর কন্ট্রোল অফ দ্য ইংলিশ থ্রোন মার্ক দ্য ফাইনাল ডিকেডস অফ মিডল ইংলিশ পিরিয়ড। দিস ইন্টারনাল কনফ্লিক্ট উইকেন্ড দ্য নোবিলিটি অ্যান্ড ডিস্টাবলিশ দ্য ইংলিশ গভর্নমেন্ট লিডিং টু দ্য পলিটিক্যাল কেওস অ্যান্ড দ্য লস অফ কনফিডেন্স ইন ট্রেডিশনাল ফিউডাল সিস্টেম। আর এই সময় হলো কি, দেখো দ্য ইনস্টেবিলিটি অ্যান্ড দ্য ভায়োলেন্স অফ দ্য ওয়ার্স অফ রোজেস আর রিফ্লেক্টেড ইন দ্য লিটারেচার অফ হিস টাইম। এইখানে দেখো স্যার থমাস ম্যালোরি এটা তো ওখানে তো তুলে ধরেছেই, এইখানে ওটা এই যে টিডেড ডাইনাস্টি হলো, দ্য মিডল ইংলিশ পিরিয়ড গ্র্যাজুয়ালি কেম টু অ্যান এন্ড উইথ দ্য রাইজ অফ দ্য টিডেড ডাইনাস্টি। ওদের মধ্যে যুদ্ধ চলছে, অ্যান্ড কে নিবে, মাঝখান থেকে এসে টিডাররা এসে দখল করে নিল। ফলোয়িং হেনরি দ্য 7th ভিক্টরি ওভার রিচার্ড দ্য 3rd অ্যাট দ্য ব্যাটল অফ বসওয়ার্থ ফিল্ড ইন 1485, হুইচ এন্ডেড দ্য ওয়ার্স অফ রোজেস অ্যান্ড ব্রট স্টেবিলিটি টু ইংল্যান্ড। This event marked the beginning of the Renaissance in England, an era characterized by renewed interest in classical learning ইত্যাদি। আমরা তো রেনেসাঁস পেয়ে, তাহলে হচ্ছে কি যে ওদিকে বেশ কয়েকটা ইভেন্ট এখানে ঘটেছে, বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, তাই না? প্রথমটা ঘটেছে কি 100 ইয়ার্স ওয়ার্স, তারপর হচ্ছে ব্ল্যাক ডেথ, তারপর হচ্ছে প্রিজেন্ট রিভোল্ট, তারপর হচ্ছে দ্য ওয়ার অফ রোজেসের পরে যখন মোটামুটি টিউডার ডাইনাস্টি এসে একটা স্টেবিলিটি নিয়ে আসলো, তখনই মোটামুটি ফ্রান্স থেকে ইটালি থেকে আসা যে রেনেসাঁস প্রভাবটা এখানে তখন কিন্তু লেগে গেছে, কারণ আমরা জানি 1454-এ রেনেসাঁস শুরু হয়েছিল, তার প্রভাবটা ইংল্যান্ডে কিছুদিন পরে এসেছে। হ্যাঁ, তাই বলছে দেখো দিস ইভেন্ট মার্ক দ্য বিগিনিং অফ দ্য রেনেসাঁস ইন ইংল্যান্ড। টাইম আছে তো নাকি অবস্থা? ওহো, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, এছাড়াও দেখো এই সময়ে কি হয়েছিল, দেখো দ্য ইনভেনশন অফ প্রিন্টিং প্রেস বাই উইলিয়াম ক্যাক্সটন, মনে আছে তো? প্রিন্টিং প্রেস আসলে, তাই তো 1476। ফার্দার অ্যাক্সিলারেটেড দ্য স্প্রেড অফ লিটারেচার অ্যান্ড লার্নিং হেল্পিং টু ট্রানজিশন ফ্রম ইংল্যান্ড মিডল এজেস টু আর্লি মডেল পিরিয়ড। আমরা উইলিয়াম ক্যাক্সটনকেও দেখলাম ব্রিফ কোশ্চেনে দিয়েছে, হু ইজ উইলিয়াম ক্যাক্সটন, কোন সালে উইলিয়াম ক্যাক্সটন কে?
আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের পলিটিক্যাল বা এই জাতীয় হিস্ট্রিগুলো। তো সাহিত্যের ক্ষেত্রে আমরা তাহলে এখানে কি দেখব? এখানে সাহিত্যের ক্ষেত্রে কার প্রভাবটা বেশি থাকবে এই মিডল ইংলিশ পিরিয়ডে, বলো? চসার। চসারের প্রভাব থাকবে, তাই না? চসারের সাথে সাথে আরও দু একজন রাইটার ছিল, নাম মনে আছে? বলতে পারবা? জন ম্যান্ডিয়াভেলি, গোয়ার, জন উইক্লিফ। ম্যাকিয়াভেলিকে তো এখানে নিয়ে আসবো না আমরা? জি স্যার, জন উইক্লিফ, জন গাওয়ার। হ্যাঁ, জন গাওয়ার, তাই তো। উইলিয়াম ল্যাংল্যান্ড, এরা মেনলি ছিল। হ্যাঁ, তা বলছে একটু একটু খেয়াল রাখো, কারণ ব্রিফ কোশ্চেনে এরকম করে টাচ দিচ্ছে এখন, ঠিক আছে? মানে জেনারেল কোশ্চেনের থেকে একটু এই জাতীয় মানে পড়ার ভিতর থেকে অনেক সময় কোশ্চেন, কারণ হিস্ট্রিতে অনেক কোশ্চেন বানানো যায়, এই জন্য এগুলো একটু খেয়াল করবা, একটু পড়বা, উইলিয়াম জেলংয়ের বইটাকে একটু রিভিশন দিবা। আমি যদি এখানে একটু সংক্ষেপে দেখাচ্ছি বিষয়টাকে, তাহলে লিটারি হিস্ট্রির ভিতরে আমরা যদি পাই, তাহলে এখানে আমরা মেনলি পাচ্ছি হচ্ছে 3-4 জন রাইটারকে। আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে সেগুলো একটু দেখে আসতে পারবো। তারপরে আসছি উপরে, দেখো সিগনিফিক্যান্ট ওয়ার্ক অ্যান্ড অথর্স অফ দ্য মিডল ইংলিশ পিরিয়ড, তাই তো। এই সময়ে কারা ছিল? যেমন জিওফ্রে চসার ছিল, সেটা তো আমরা পাচ্ছি। তিনি মোটামুটি ফাদার অফ ইংলিশ লিটারেচার বা দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বা এরকম বিষয়গুলোকে আমরা মেনলি দেখি। তারপর হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ড, যিনি লিখেছেন পায়ার্স অ্যান্ড প্লাউম্যান। দেখো এখানে অনেকগুলো ব্রিফ করছে। উইলিয়াম ল্যাংল্যান্ড কে? উইলিয়াম, এই যে পায়ার্স প্লাউম্যান কি, এটা একটা কি অ্যালেগরিক্যাল পোয়েম, হ্যাঁ, যেখানে মেনলি সোশ্যাল ক্রিটিসিজম করা হয়েছে। আর উইলিয়াম ল্যাংল্যান্ডের অধীনেই তো আমরা দেখেছি যে রিলিজিয়াস যে স্ট্রাগলগুলো, সেগুলো মেনলি মানে সংগ্রামগুলো এখানে করা হয়েছে, তাই না? তারপর এখানে এই যে পার্ল পয়েট, হ্যাঁ, পার্ল পয়েট পেয়েছি, যা সার গাওয়েন এবং গ্রিন নাইট, পার্ল অ্যান্ড পেশেন্স নামক যে পয়েটগুলো লিখেছে অ্যানোনিমাসলি, সেগুলো আমরা দেখেছি। জন গাওয়ার, যেটা তোমরা বললাম। এছাড়া রয়েছে কি, এই সময় আমরা কী কী পেয়েছিলাম? মিস্ট্রি প্লে এবং মিরাকল প্লে পেয়েছিলাম, তাই না? মিস্ট্রি, মিরাকল অ্যান্ড মোরালিটি প্লে। এবং তার সাথে কী ছিল আরেকটা বলো তো? স্যার প্রিলুড। ইন্টারলুড, হ্যাঁ, ইন্টারলুড ছিল, তাই না? প্রেলুড তো অন্য জিনিস, আমরা পেয়েছিলাম ইন্টারলুড। তাহলে মিস্ট্রি, মিরাকল, মোরালিটি অ্যান্ড ইন্টারলুড, এই কয়টার মধ্যে পার্থক্য কেউ বলতে পারবা? মিস্ট্রি প্লে কি, মিরাকল প্লে কি, মোরালিটি প্লে কি এবং ইন্টারলুড কি? স্যার মিস্ট্রি প্লে তো হলো আপনার বাইবেল থেকে যে স্টোরিগুলো দিত আর কি। হুম, মিরাক্কেল হচ্ছে আপনার সেইন্টদের জীবনী। হুম হুম। আহ, মোরালিটি হচ্ছে, ইন্টারলুড ছোট ছোট নাটিকা টাইপের হ্যাঁ, বলছিলেন মোরালিটি আর কি। হচ্ছে, মোরালিটি, এটা মোরাল ক্যারেক্টারকে উপস্থাপন করে। হ্যাঁ, মোরাল ক্যারেক্টারের মাধ্যমে যে নাটকগুলো দেওয়া হতো। আর ইন্টারলুড হলো শর্ট মোরাল লেসন, তাই তো, যুক্ত ছোট নাটক, হ্যাঁ, এগুলোকে দেখানো হয়েছে। আচ্ছা, ভেরি গুড, বলতে পেরেছো। হ্যাঁ, তো এইভাবে আমরা কয়েকজন রাইটারকে পেয়েছি এবং এরা যা লিখেছে তার যে ফিচারগুলো, সেগুলো আমরা একটু দেখি। তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ডের মতেও এখানে রাইটারদের রাইটিংয়ের মেইন থিমই ছিল হচ্ছে রিলিজিয়ান। মেইন থিম ছিল কি? ধর্ম, তাই না? ধর্মপ্রচার, এই ব্যাপারগুলোই কিন্তু মেইনলি ছিল। তো বুঝে দেখো কি ফিচারগুলো আমরা একটু পড়ে নিই। বলছে মিডল ইংলিশ পিরিয়ড ইজ ক্যারেক্টারাইজড বাই ড্যাশ ড্যাশ ইউজ অফ ভার্নাকুলার ইংলিশ। ভার্নাকুলার মানে কি জানা আছে? ভার্নাকুলার বলতে কি বোঝাচ্ছি আমরা? ভার্নাকুলার মানে জানো? স্যার নেটিভ ল্যাঙ্গুয়েজকে বোঝায় কি? দেখো, যেটা হচ্ছে আমরা আঞ্চলিক বা কমন ল্যাঙ্গুয়েজ এরকম বোঝাই, লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা এই জাতীয় বিষয় বলি না আমরা। দেখো, দ্য ল্যাঙ্গুয়েজ আর ডায়ালেক্ট স্পোকেন বাই অর্ডিনারি পিপল ইন পার্টিকুলার কান্ট্রি আর রিলিজিয়ন। তাহলে ইংলিশ তো আমরা জানি যে লো ক্লাস পিপল বা হচ্ছে লোয়ার শ্রেণীর মানুষের জন্য ছিল মেনলি। আচ্ছা, এখানে তো ছিল। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ডিফাইনিং ফিচার্স অফ মিডল ইংলিশ লিটারেচার ইজ দ্য ইউজ অফ ইংলিশ ভার্নাকুলার। মানে সাহিত্যে যে ইংরেজি ব্যবহার শুরু হয়েছে সেটা আমরা মোটামুটি এই এজ থেকে পাচ্ছি। আনলাইক দ্য ল্যাটিন অ্যান্ড নর্মান ফ্রেঞ্চ দ্যাট ডমিনেটেড আর্লিয়ার লিটারি ওয়ার্কস, মিডল ইংলিশ লিটারেচার sought to reach a wider and more diverse audience. Geoffrey Chaucer, The Canterbury Tales is best known example of this shift. মোটামুটি আমরা পেয়েছি যে তিনি মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছেন এবং তার মাধ্যম দিয়েই তিনি কী করেন, হুইচ লেটার ফর্ম দ্য বেসিস ফর মডার্ন ইংলিশ। Chaucer's use of vernacular allowed him to capture the nuances of everyday speech, adding authenticity and accessibility to his characters and themes. এ তিনি দেখাতে পেরেছেন। এবার হচ্ছে রিলিজিয়াস থিমস, তাই না? আরেকটা ফিচার ছিল কি, এখানে অধিকাংশ ক্ষেত্রে সাহিত্যটাকে ব্যবহার করা হয়েছে
রিলিজিয়াস থিমসগুলোকে তুলে ধরার জন্য। দ্য চার্চ প্লেড আ সেন্ট্রাল রোল ইন মিডিয়েভাল লাইফ, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ম্যানি ওয়ার্কস অফ মিডল ইংলিশ লিটারেচার আজ ডিপলি রিলিজিয়াস অ্যান্ড মোরালিস্টিক ইন নেচার। হ্যাঁ, অ্যালিগোরিক্যাল লিটারেচার ইন হুইচ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আর পার্সনিফাইড টু টিচ মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল লেসন was particularly popular. William Langner's Piers Plowman is a notable example of this genre, offering a social and spiritual critique ইত্যাদি ইত্যাদি। আমি বেশি পড়তে যাচ্ছি না, একটু খেয়াল করবা। এছাড়াও রিলিজিয়াস থিমস আর অলসো প্রেজেন্ট ইন দ্য মিস্ট্রি প্লেস, মোরালিটি প্লেস হুইচ আর পপুলার ফর্ম অফ ড্রামা ইন দ্য মিডল ইংলিশ পিরিয়ড। ওকে, কোর্টলি লাভ অ্যান্ড শিভালরি ইন রোমান্স। হ্যাঁ, মোটামুটি শিভালরি শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি নাকি, যেখানে একজন নাইট থাকবে, একজন হিরো থাকবে, সে অ্যাডভেঞ্চারাস কাজ করে বেড়াবে নাকি, এবং তার সাথে কি থাকবে, একজন আমাদের হিরোইন থাকবে নাকি, সে হবে মোটামুটি প্রিন্সেস অথবা কোনো মানে অ্যারিস্টোক্রেটিক পরিবারের কোনো মেয়ে, যার সাথে একটা প্রেম বিনিময় বা এরকম কিছু একটা হবে, একজন লেডি। তাহলে কি হচ্ছে, এখানে একটা রোমান্টিক লাভ দেখানো হবে নাইট এবং লেডির মধ্যে। এই বিষয়গুলো তৎকালীন সময়ে খুবই আকর্ষণীয় বিষয় ছিল, যদি এগুলো অ্যালেগোরিক্যাল ছিল। এর মাধ্যম দিয়ে রিলিজিয়াস রিলেশনশিপ দেখানো হতো, পারিবারিক রিলেশনশিপগুলো দেখানো হতো, বিশ্বাসের ব্যাপারগুলো দেখানো হতো, সেটাই। তাই বলছে দ্য রোমান্স জানরা হুইচ ওয়াজ ইন্ট্রোডিউস টু ইংল্যান্ড থ্রু ফ্রেঞ্চ লিটারেচার বিকাম আ ডোমিনেন্ট লিটারেরি ফর্ম ডিউরিং দ্য মিডল ইংলিশ পিরিয়ড। Romances typically focused on the adventures of knights, often emphasizing themes of courtly love, chivalry, and loyalty. Works like Sir Gawain and Green Knight, The Knight's Tales by Geoffrey Chaucer exemplifies these themes, blending fantastical elements with moral lesson and ideals of chivalric behavior. মানে মোরাল লেসনটা ছিল যে কোর্টলি লাভ হোক আর যাই রোমান্স হোক না কেন, সেখানে তাদের উদ্দেশ্য ছিল কি কোনো কিছু মানে মোরাল কিছু টিচিং দান করা। এছাড়া ছিল স্যাটায়ার অ্যান্ড সোশ্যাল কমেন্টারি, বিশেষ করে ধর্মীয় যে হিপোক্রেসি, তাই না, বা হচ্ছে ধর্মীয় যে প্রভাব, নেগেটিভ প্রভাব মানুষের উপর ফেলা হচ্ছিল ক্যাথলিসিজম দ্বারা, সেগুলোর বিরুদ্ধে অনেক লেখালেখি হয়েছে। যদিও রিলিজিয়াস মোরাল টিচিং, কিন্তু স্যাটায়ার করা হয়েছে সেই সময়ের সামাজিক এবং ধর্মীয় ব্যাপারগুলোকে। বলছে মিডল ইংলিশ লিটারেচার ফ্রিকুয়েন্টলি এমার্জ ইন স্যাটায়ার অ্যান্ড সোশ্যাল কমেন্টারি, অফেন চ্যালেঞ্জিং দ্য ইনস্টিটিউশন অ্যান্ড সোশ্যাল হায়ারকিস অফ দ্য টাইম। Geoffrey Chaucer's The Canterbury Tales is perhaps the most famous example of Middle English social satire, as it uses a diverse group of pilgrims to explore a wide range of social issues. Each character's story reflects different aspects of medieval society, from the hypocrisy of clergy to the corruption of the nobility and the struggle of the lower class. হ্যাঁ, তাহলে ক্লার্জিদের হিপোক্রেসি, তারপর হচ্ছে করাপশন অফ দ্য নোবিলিটি অ্যান্ড দ্য স্ট্রাগল অফ দ্য লোয়ার ক্লাস, এগুলো কি করছে ওই সময়ের সমাজকে তুলে ধরা হচ্ছে। হায়ারার্কি মানে কি, স্টেজ। সমাজে মেইনলি কয়টা স্টেজ থাকে বলো তো, কয় শ্রেণীর মানুষ থাকে? 3 ধরনের। হ্যাঁ, 3 শ্রেণী। একটা হচ্ছে লোয়ার ক্লাস বা শ্রমিক শ্রেণী, লেবার ক্লাস, আর হচ্ছে কি মিডল ক্লাস, হায়ার ক্লাস। তাহলে হায়ার ক্লাসটা হচ্ছে কি নবিলিটি, যারা করাপ্টেড। আর মিডল ক্লাস তো মোটামুটি ওদের তো জীবনী দুই দিক থেকেই ঠাসা নাকি, না গরিব না ধনী, না একদম রিলিফ নিতে পারবে, না তারা আলিশান জীবনযাপন করতে পারবে, মোটামুটি চিপে পড়া মানুষ। এছাড়া বলছে চসার্স ওয়ার্ক স্ট্যান্ডস আউট ফর হিউমার, আইরনি অ্যান্ড ইনসাইট ইন্টু হিউম্যান নেচার বাই পোর্ট্রেইং আ ভ্যারাইটি অফ সোশ্যাল ক্লাসেস অ্যান্ড অকুপেশন। চসার দ্য ক্যান্টারবারি টেলস ক্যাপচার, আমরা তো বুঝেছি যে চসার কীভাবে তার ক্যান্টারবারি টেলসের মাধ্যমে সমাজের বিভিন্ন স্টেজের মানুষকে তুলে এনেছে, তাই না। এছাড়া হচ্ছে অ্যালিটারেশন অ্যান্ড পয়েটিক স্ট্রাকচার, যেটা আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডে তো পাইলাম, তাই না, যেগুলো কেন ব্যবহার করা হতো, কারণ অধিকাংশ ছিল হচ্ছে ওরাল যেহেতু ট্রেডিশন, এখানে পয়েটিক স্ট্রাকচার ইউজ করা হতো জাস্ট টু রিমেম্বার ইট, রিমাইন্ড ইট, অ্যান্ড অলসো মেকিং ইট অ্যাট্রাক্টিভ টু দ্য লিসেনার, এই জাতীয় জিনিসগুলোর জন্য। তাই বলছে এখানে এছাড়াও অ্যালিটারেশন বা অন্যান্য ফিগার অফ স্পিচগুলোকে ব্যবহার করা হয়েছে, পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। হচ্ছে poets of middle English period explored new structural forms including use of stanzas and varying lines lengths, giving their work a musical quality and allowing for greater flexibility in expression. This experimentation with form and structure would eventually contribute to the development more standardized metrical pattern in later English poetry. যাদেরকে ফলো করে পরবর্তী ইংলিশ পোয়েটরা অন্তত মেট্রিক্যাল প্যাটার্নগুলোকে তাদের পোয়েমে ব্যবহার করতে পেরেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনার বিষয়। বেসিক কথাগুলো এখানে চলে এসেছে, বিশেষ করে বেসিক বলতে একদম ব্রিফ যে বিষয়গুলো, যেগুলো ব্রিফ কোশ্চেন বা শর্ট কোশ্চেনে আসার মতো সেগুলো, আর ব্রড কোশ্চেনগুলোতে একটু অন্য টাইপের হবে, যেগুলো আমি দেখিয়েছি এবং দিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটু সংক্ষেপে আলোচনার বিষয়। হ্যাঁ, তো এইভাবে
যদি সম্ভব হবে আলোচনা করে দিব, আর যেগুলো আলোচনা করার প্রয়োজন মনে হবে না যে তোমরা পারবা, সেগুলো তো তোমাদের উপরে ছেড়ে দিব, এবং পড়ার পর তোমাদেরকে সমস্যা থাকলে সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, তো তাহলে তোমাদের কাজ থাকলো হচ্ছে এই শীট দুটা একটু দেখে নিবা ভালো করে। আমি তো পড়াই দিলাম কিছু, তাহলে এখন তোমরা শর্ট এবং ব্রিফ কোশ্চেনগুলো সহজেই পড়ে নিতে পারবা। আগামী ক্লাসে আমরা ব্রড কোশ্চেনগুলো দিয়ে দিব। আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ 2টা করে ক্লাস নিতে, ঠিক আছে? এক একটা এজের জন্য আমরা সর্বোচ্চ 2টা করে ক্লাস নিব। প্রথম দিন আমরা একটু বেসিক আলোচনা করার মাধ্যমে তো শর্ট আর ব্রিফ কি শুধু এই দুইটাই এর নাকি? হ্যাঁ, এই দুটো এজের, আমরা তো এজ নিয়ে কথা বলছি, তাই না? স্যার প্রত্যেকটা এজে দিবেন এভাবে? হ্যাঁ, এভাবে আমি সংক্ষিপ্ত দিয়ে দিব প্রত্যেকটা এজের, এবং আলোচনা করে দিব। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো না বোঝোনি এখনো? এই যে ব্রিফ এবং শর্ট কোশ্চেনগুলো দিলাম, এগুলোকে আমি সব এজের দিলাম? না স্যার, ওল্ড এন্ড মিডল এজ। হ্যাঁ, ওল্ড এবং মিডল ইংলিশ পিরিয়ডের দিলাম। হ্যাঁ, তাহলে এখন এই শিট, পূর্বে রেকর্ড ক্লাস, যেভাবে আমি তোমাদেরকে পোয়েট্রি বা ড্রামার ক্ষেত্রে বললাম, তাই না, যে আমি ব্রিফ এবং শর্ট কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, এভাবে দিয়ে যাচ্ছি। কিন্তু এখানে যেহেতু হিস্ট্রিটাকে আমরা একটু আলোচনা নিয়ে আসবো, অন্যগুলো যেমন আলোচনা করার প্রয়োজন পড়েনি, কারণ ওগুলো স্টোরি লাইন আছে, কিন্তু এখানে অনেক আলোচনার বিষয় অনেক সময় রিপিটেশন ঘটতে পারে, কিছু নতুন তথ্য আসতে পারে, এই জন্য আলোচনা করে দিচ্ছি। তো এখন তোমাদের কাজ হবে ব্রিফ শর্ট এই একদিনের মধ্যে পড়ে ফেলতে, 1-2 দিনের মধ্যে। আগামী দিন আমরা ব্রড দিয়ে দিব। তারপরে আবার মানে এরকম 2টা করে ক্লাস আমরা প্রত্যেকটা এজের জন্য, সে বড় হোক আর ছোটো হোক এজ, ঠিক আছে? আমরা 2টার বেশি আপাতত নিব না, যাতে আমরা থার্ড টাইমে যখন তোমরা রিভিশন করবা একদম নিজের মতো করে, তখন তো আমার আলোচনার প্রয়োজন দরকার হবে না, বা এগুলো হবেও না। আমি চাচ্ছি যে এই অন্তত নভেম্বরের মধ্যে এই জিনিসটাকে কভার করে দিতে। আর এর পাশাপাশি যদি সম্ভব হয় তোমরা নিজের মতো করে অন্য পড়াগুলো একটু পড়তে পারো। যেহেতু শেলিতে আমরা আছি, জন কিড শেষ হলে তো পোয়েট্রিটাও আমাদের কভার হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এই জন্য এইখানে একটু সময়টা একটু কম দিয়ে, যেহেতু ছোটো ছোটো এইজ, আশা করি এর সাথে এটাকে আমরা চালিয়ে নিতে পারবো। ঠিক আছে? আর যদি কারো ব্রিফ শর্ট পড়া হয়ে থাকে, আমি ব্রডটাও দিয়ে দিব, ব্রড পড়তে থাকবা যতটুকু নিজেকে আগে নেওয়া যায়। ব্রড কোশ্চেন কি দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি তো মোটামুটি 3টায় দিয়ে দিয়েছি। যদি মনে হয় যে তোমরা পড়ে নিতে পারো, সমস্যা না। আচ্ছা, তো এই হলো মোটামুটি আজকের মতো আমাদের আলোচনা। তো পড়তে থাকো, আর এখন একটু ভালো করে পড়বা, আর সময় নেই আবার করা যে পরে পড়বো। এটাই আমাদের, আমার সাথে অন্তত তোমাদের লাস্ট পড়া, তাই তো? যেহেতু আর হয়তো বা মানে হিস্ট্রিটা শেষ হলে আমার সাথে তোমাদের আলোচনাটার বিষয় শেষ হয়ে যাবে। মানে 10th মান্থটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়টা শেষ। বাকিটা এবার তোমাদের উপরে ছেড়ে দিব রিভিশনের জন্য। সপ্তাহভিত্তিক টপিক, টেস্ট, এভাবে চলবে। আর তোমরা অনেক সময় ক্লাসগুলো করো না, একই কথা আমাকে বারবার বলতে হয়, যে একই কথা আমি কিন্তু বারবার বলছি, তারপরেও দেখবো যে এই কথাটাই আমাকে আবার প্রশ্ন করা হচ্ছে। এই যে হিস্ট্রির যে আমি অন্য প্রশ্নগুলো দেই নাই, আমি কি কখনো বলেছি আমি দেব না? বলো তো, অন্য এজের কোশ্চেনগুলো। তারপরও মেসেজ আমাকে শুনতে তো, স্যার ওগুলো কি আপনি দিবেন না? বলো, কবে দিবেন স্যার? আমি তুমি কি ক্লাসগুলো করো না? এই কথাটা তো অনেক দিন বলেছি, আমি বলি নাই যে আমি ধারাবাহিকভাবে কোশ্চেন আনসারগুলো দিয়ে যাচ্ছি? এমনও তো বলি নাই যে আমি দেবো না। তারপরও স্যার আপনি শুধু এই 2টা দিয়েছেন, আর কি দিবেন না? তাহলে তোমরা ক্লাস করতেছো না কি করতেছো আমি নিজেই বুঝি না। অনেক ছেলে মেয়ে আছো যাদের ভিতরে আমার পুরো তথ্যটা কখনোই পৌঁছায় না, ক্লাস রেকর্ড করা সত্ত্বেও। ক্লাস যদি রেকর্ড না থাকতো সেটা একটা বিষয় ছিল, রেকর্ড ক্লাস থাকতেছে, তারপরও তোমাদের কাছে 100% তথ্য যাচ্ছে না। তোমরা এখনও কনফিউজড যে আসলে স্যার কি করবে। তাহলে তোমরা কি করতেছো আসলে? স্যার আপনি প্রশ্ন পড়ে ফেলেন। হ্যাঁ, বুঝতে পারছো? তা এই জন্য মানে কি বলবো, যে তোমরা কেন যে আমি রেগে যাই আর কিসের জন্য যে রাগি, যে একই কথা মেসেজে বলা হচ্ছে, ক্লাসে বলা হচ্ছে, তারপরেও তোমরা নাকি এখনো, তাহলে রেকর্ড যদি না থাকতো তাহলে কি করতো? এইসব ছেলেমেয়ে কি করতো? আমি এখনো অবাক হয়ে যাই মাঝে মাঝে। হ্যাঁ, যে ক্লাস রেকর্ড থাকতেছে তাতেই তোমাদের সমস্যা, তাও বোঝো না। লাইভ ক্লাস করো না, রেকর্ড ক্লাস করো না, এত সুবিধা বেশি পেয়ে গেছো তো এই জন্যই সমস্যা। এই সুবিধাগুলো না থাকলে তোমাদের তো পড়াশোনাই হতো না, তোমরা তো পড়াশোনার মধ্যে ঢুকতেই পারত না।
তো যাই হোক, ওগুলো বলে লাভ নেই, আর সময় নষ্ট করবো না, তোমরা পড়তে থাকো। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো। ওকে, বাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।